আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ পর্বের ক্লাসে। এবং তোমরা কিন্তু ক্লাস করছো এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্সের প্রথম চ্যাপ্টার, যেহেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 4 নম্বর পর্বের ক্লাস। সো আমাকে একটু সবাই বলো যে আমার কথা হচ্ছে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম রিয়া চৌধুরী, লামিয়া, তারপরে এখানে জয়েন করেছে তাসফিয়া। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু সবাই জানিয়ে দাও যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে। টপার্স ব্লুপ্রিন্ট কিভাবে কিনবা? টপার্স ব্লুপ্রিন্ট কোর্সের স্টুডেন্ট হলে কোর্সের যে প্রাইভেট গ্রুপটা আছে ফেসবুক, সেটার ফিচার্ড সেকশনে এটা দেওয়া আছে যে তুমি কিভাবে কিনবা। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও হচ্ছে এটা দেওয়া আছে, সব জায়গায় এটা দেওয়া আছে। তুমি ফেসবুকের ফিচার্ড সেকশনটা চেক করলেই পাবা। ঠিক আছে, এটা যেহেতু কোর্সের বাহিরের স্টুডেন্টদের জন্য না, সেজন্য আমি এখানে পাবলিকলি বলতে পারবো না, অথবা আমাদের কোনো গ্রুপেও এটা পাবলিকলি বলা হয় না। যদিও পাবলিক করলেও এটা নেওয়ার কোনো সুযোগ নাই, এটা এক্সক্লুসিভলি শুধু কোর্সের স্টুডেন্টদেরকেই দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সবাই একটু বলো তো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। অল ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, অল ক্লিয়ার আছে। আজকে না আমরা খুবই সহজ দুটো টপিক পড়ব, যেটা হলো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, রাইট? কারণ এই দুটো টপিক আমরা আগেও পড়ে এসেছি। আমরা জানতাম যে আমাদের এসএসসি পরীক্ষার জন্য এই দুটো টপিক বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং বোর্ড পরীক্ষায় সবসময় আসতো। সেম ঘটনা আমরা এখানেও দেখব। এই দুটো টপিক আমাদের আসলে বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এমনিতে তো অ্যাডমিশনে তো আসলে বলা যায় না কোথা থেকে কোশ্চেন আসে না আসে। আচ্ছা আমি তো একটু দেখিয়ে দিচ্ছি যে আগে শুরুতেই যদি আমরা দেখে নেই, তোমাদের কিন্তু যেহেতু তোমাদের ইন্টারে পড়া অনেক বেশি, তোমরা কিন্তু পুরো হারাই যাবা যে কোন পড়া তোমরা আসলে কিভাবে পড়বা। সো এইটারই একটা সলিউশন হচ্ছে, সবার আগে তুমি যে কোনো একটা টপিক, সাধারণত তোমরা তো সবগুলো বোর্ড প্রশ্ন একসাথে দেখো, তো সেই ক্ষেত্রে তোমাদের টপিক খুঁজে বের করা সম্ভব হয় না যে কোন টপিক থেকে, মানে এই অংশটার যে আমি বইয়ের 5 পেজ পড়বো এই অংশটার গ ঘতে আসলেও আসে কিনা এটা সম্ভব হয় না। কিন্তু তোমরা কিন্তু কোর্সে আমি যেভাবে ক্লাস নিচ্ছি, অথবা তোমরা টপার্স ব্লুপ্রিন্ট দেখলে তোমরা অটোমেটিকলি বুঝে যাবা যে এই অংশ থেকে কিভাবে গ ঘ আসে। সো সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে মাইটোকন্ড্রিয়ার গঠন অবভিয়াস ব্যাপার, ক্লোরোপ্লাস্টের গঠন, তারপরে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট যে কোনোটাই বলতে পারে, তার মধ্যে তুলনা, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, রাসায়নিক এবং শারীরবৃত্তীয় কার্যাবলী, তারপরে আমাদের ক্লোরোপ্লাস্টের গুরুত্ব, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের শারীরবৃত্তীয় কাজ, সব কিছু মানে ব্যাপার হচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে এই অংশটা আমাদের সৃজনশীলের গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। তার মানে খুবই অবভিয়াস ব্যাপার যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের দুটো চিত্র বই থেকে ওটা শিখতে হবে এবং সেটাও হচ্ছে আঁকা প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষা এটা মানে আসার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, আচ্ছা তো আমরা আজকে যে এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া টপিকটা পড়বো এবং প্লাস্টিড টপিকটা পড়বো, আমরা গত পর্বে যে অঙ্গাণুগুলো হচ্ছে মানে পড়েছি, সেই অঙ্গাণুগুলো আমরা এই সিকোয়েন্সে পড়তাম যে প্রথমে আমরা যত নাম পড়বো, মানে একটা অঙ্গাণুর যতগুলো নাম আছে সেটা পড়বো, আবিষ্কার পড়বো, তারপরে উৎপত্তি পড়বো, বিস্তৃতি পড়বো। এখানে আমরা এই দুটো পার্টিকুলারলি অঙ্গাণুর ক্ষেত্রে যেটা দেখব, আমরা এখানে সংখ্যা প্রকারভেদ আমরা আগেও পড়েছি, তো প্লাস্টিডের তো অবভিয়াসলি প্রকারভেদ পড়ব, এবং আমরা মূলত মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আর প্লাস্টিডের হচ্ছে আকার আকৃতি এইটা লাগবে। তোমরা খেয়াল করবা গত পর্বের যে 4টা অঙ্গাণু ছিল বা আজকে মাইটোকন্ড্রিয়ারও আমি আকার আকৃতির দিকে কিন্তু ফোকাস করি না, কারণ এইটা এত বেশি জানার মতো টপিক না। বাট শুধুমাত্র যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকার আকৃতি যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্লাস্টিডের, এবং এই অংশটা পার্টিকুলারলি অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষায় এমসিকিউ বলো, খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এরপরে তো আমরা ভৌত গঠন, রাসায়নিক গঠন এবং সবার লাস্টে হচ্ছে কাজ পড়বই। ঠিক আছে, শুরুতে একটা দারুণ কোশ্চিন করি, তাহলে তোমরা রিলেট করতে পারবা যে 1 থেকে 3 নম্বর পর্বের যে তোমরা পড়াশোনা করছো এই পড়াশোনাটা তোমাদের কাজে লাগছে কিনা। আমরা যখন পার্টিকুলারলি এই দুটো অঙ্গাণুর কথা বলি, এই দুটো অঙ্গাণু এই বিশ্বজগতের সবচাইতে দুটো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। একটা হচ্ছে আমাদের, আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে আমাদের শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া হয়, এবং প্লাস্টিডের মধ্যে স্পেশালি ক্লোরোপ্লাস্টে আমাদের সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া হয়। এই দুটো প্রক্রিয়া ছাড়া এই পুরো বিশ্বজগৎ অচল।
তোমাদেরকে বলতে হবে অনেকগুলো মিলই আসলে আছে, বাট আমরা এতদিন যে ক্লাসগুলো করছি সেখান থেকে এই দুটোর খুবই একটা আনকমন টার্ম সম্পর্কে তোমরা জানতে পারছো, যে আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়কেই একটা আনকমন টার্মে ডাকতে পারি, মানে উভয়টাকে আমরা সেম নামে ডাকতে পারি। ঠিক আছে, যেমন মনে করো যে আমরা গত পর্বে যে অঙ্গাণুগুলো পড়ছি, আজকে যে অঙ্গাণুগুলো পড়তেছি, সবগুলো কি অঙ্গাণু, কারণ এগুলো হচ্ছে কমন। এরকম টাইপ অফ এই দুটো অঙ্গাণুকে আমরা একটা কমন টার্মে ডাকতে পারি। সেই টার্মটা আমি আরেকটু সহজ করে দিচ্ছি। আমরা প্রথম পর্বের ক্লাসে পড়ছিলাম যে এই দুটো অঙ্গাণুকে আমরা সেই টার্মে ডাকতে পারি। সো তোমরা একটু অ্যান্সার দিতে থাকো, আমি পড়ানো স্টার্ট করি, পড়ানোর ফাঁকে আমি অ্যান্সারটা বলে দিব। আচ্ছা, আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে আসলে বহুবচন এবং মাইটোকন্ড্রিয়ন হচ্ছে একবচন। তো তুমি যখনই কোনো চিত্র অঙ্কন করবা, স্বাভাবিকভাবে তুমি একটা মাইটোকন্ড্রিয়নই আঁকো। সো অবশ্যই চিত্রের নিচে গঠন মাইটোকন্ড্রিয়ার চিত্র এভাবে কখনোই লিখবা না, মাইটোকন্ড্রিয়নের চিত্র লিখবা। ফাইন। তো মাইটোকন্ড্রিয়া বলি, তারপর আমাদের প্লাস্টিড বলি, এই দুটো যেহেতু আজকের বিবেচ্য বিষয়, অথবা গত পর্বের আমরা যে অঙ্গাণুগুলো পড়েছিলাম তার মধ্যে হচ্ছে গোলগি বডি বা গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা সামনেও যেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো পড়বো নিউক্লিয়াস, এগুলো সাধারণত সবাই দ্বিস্তর বিশিষ্ট, ঠিক যেমনটা আমাদের কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট। সো দ্বিস্তর বিশিষ্ট মানে হচ্ছে দুইটা লেয়ারের একটা স্ট্রাকচার, এদের যে আবরণী ঝিল্লি বা বাহিরের যে লেয়ারটা সেটা। আচ্ছা, সো দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ মানে সাইটোপ্লাজমে থাকে যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে। আপু এগুলো কি? আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে বিশেষ করে সবাত শোষণ যেটা, এটা 4টা স্টেপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ওইখান থেকেই সবগুলো তো আসলে মাইটোকন্ড্রিয়াতে হয় না, যেরকম শুরুর যে গ্লাইকোলাইসিস সেটা সাইটোপ্লাজমে হয়। তো ওইখান থেকে যেই দুটো স্টেজ বা ধাপ আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়, যেই দুটো স্টেজ বা ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে সেই দুটোর নাম এখানে বলছে, এবং এরা হচ্ছে শক্তি উৎপন্নকারী অঙ্গাণু। ঠিক আছে, এটা শক্তি উৎপন্নকারী অঙ্গাণু, আর আমাদের যে প্লাস্টিড সেটা কিন্তু শক্তি রূপান্তরের অঙ্গাণু। সো এইটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি। তো এটিপি উৎপাদনের জন্য এটাও তোমাদের কাছে আমার একটা কোশ্চিন থাকবে, তোমরা এমনিতেও আমাকেই জিজ্ঞেস করবা, আমি আর কি কোশ্চিন করবো, তোমরাই আমাকে জিজ্ঞেস করবা আপু এটিপি কি। তো এটিপি কি বললে তোমরা সাধারণত এটাই অ্যান্সার দাও যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, খুবই অবভিয়াস ব্যাপার, যেটা আসলে শক্তি মুদ্রা হিসেবে কাজ করে বা এটা থেকে আমরা শক্তি পাই, এগুলো তো খুবই অবভিয়াস ব্যাপার, মানে এগুলো তো এত বেশি টলার কিছু নাই। বাট রাসায়নিকালি এই যে অনেকেই হচ্ছে অ্যান্সার করছো সিমবায়ন্ট লিখছো, সিমবায়ন্ট না, ঠিক আছে, এটা সিমবায়ন্ট না, অনেকে সিমবায়োসিস লিখছো। সিমবায়োসিস হচ্ছে একটা প্রক্রিয়া, ইট কান বি সিমবায়োসিস। হ্যাঁ, এরা হচ্ছে সিমবায়ন্ট, অ্যান্ডোসিমবায়ন্ট, সিমবায়ন্টও না, এরা হচ্ছে অ্যান্ডোসিমবায়ন্ট। সো অ্যান্ডোসিমবায়ন্ট কারা? যারা অ্যান্ডোসিমবায়োসিস প্রক্রিয়া করছে। আর অ্যান্ডোসিমবায়োসিস প্রক্রিয়া কি সেটা আমরা প্রথম পর্বে পড়েছিলাম, এবং আজকে আমরা এটাও জানবো যে এই দুটো অঙ্গাণুর, সাধারণত কোনো অঙ্গাণুর কিন্তু নিজস্ব ডিএনএ থাকে না, ঠিক আছে, কিন্তু এই দুটো অঙ্গাণুর নিজস্ব ডিএনএও আছে, এই দুটো অঙ্গাণুর নিজস্ব রাইবোজোমও আছে। সো এই দুটো অঙ্গাণু বলতে পারো যে কোষের কোনো হেল্প এদের দরকার নাই, এরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। সো এরা যেহেতু স্বয়ংসম্পূর্ণ এই কারণেই মূলত ওরা অ্যান্ডোসিমবায়োসিস করছিল। এটা প্রথম পর্বে দেখে নিবা, প্রথম পর্বের ক্লাসটা, ঠিক আছে। এই জন্য আমি সবসময় বলি ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না, কারণ এখন এটা বলতে গেলে অনেক লম্বা টেনে যাবে। সো আমি এখন মেইন টপিকে ফোকাস করি। সো তোমরা যখন এটিপির কথাটা বলো তখন তোমরা ওই যেগুলো বলছিলাম সেগুলো বলে থাকো, বাট এটিপি হচ্ছে অ্যাকচুয়ালি একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে, যেটা কোন কাইন্ডের রাসায়নিক পদার্থ? এটা কি শর্করা, এটা কি আমিষ, এটা কি প্রোটিন, লিপিড, কি এটা? এটা হচ্ছে নিউক্লিওটাইড। আমরা ডিএনএর মধ্যে নিউক্লিওটাইড নামটা পড়ছিলাম, এবং এই চ্যাপ্টারের 7 নম্বর পর্বে আমরা আবার নিউক্লিওটাইড সম্পর্কে জানবো। নিউক্লিওটাইড মানে যেটা 3টা জিনিস দিয়ে তৈরি, যেমন এখানে অ্যাডিনোসিনের মধ্যে অলরেডি 2টা জিনিস চলে গেছে, একটা হচ্ছে রাইবোজ আর একটা অ্যাডিনিন, আর হচ্ছে ফসফেট। 3টা জিনিস, ওই এটিপি মানে ট্রাই মানে 3, ওই 3 না, 3 টাইপের জিনিস দিয়ে এটা তৈরি, এই জন্য এটার নাম নিউক্লিওটাইড। সো এটা কিন্তু একটা পার্টিকুলারলি নিউক্লিওটাইড। আচ্ছা, আর এটিপি সম্পর্কে আমরা আরও অনেক কিছু সামনের দিকে জানবো। তো
আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি হাউস বা পাওয়ার হাউস বা শক্তিঘর বলি, কারণ কোষের যাবতীয় শক্তি এখানে উৎপন্ন হয়, যেহেতু এখানে শ্বসন প্রক্রিয়া হয়। আর এখানে কেন শ্বসন প্রক্রিয়া হয়? কারণ এখানে হচ্ছে শক্তি উৎপাদনের জন্য যে এনজাইমগুলো দরকার, শ্বসন প্রক্রিয়ার জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো আছে। সো মাইটোকন্ড্রিয়া, মাইটোস মানে থ্রেড বা সূত্র বা সুতা, মানে চিকন একটা স্ট্রাকচার, এবং কন্ড্রিয়ন মানে হচ্ছে গ্রেইন বা দানা, অর্থাৎ যাতে হচ্ছে দানা 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 জিনিসপাতি আছে, এটাকে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন বলছি। আচ্ছা, এরপরে আমরা যদি মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারের দিকে তাকাই, বোর্ডে দেখতে পাচ্ছ হলুদ করা কিছু টার্ম আছে। আমি তো স্মার্ট ভাই, আমার তো এখানে আলাদা আলাদা করে লেখার দরকার নাই 4-5 ঘন্টা ধরে, রাইট? আমি কেন লিখতে যাব? আমি তোমাদের জন্য আগেই যেন ক্লাসের টাইমটা শর্ট হয় সেই কারণে আগেই দেখো টার্মগুলো হলুদ কালি দিয়ে আমি নিয়ে আসছি, ঠিক আছে? তোমরাও চেষ্টা করবে এখন থেকে একটু পাওয়ার পয়েন্টের কাজ শিখতে। এই পাওয়ার পয়েন্টের কাজ শেখার কারণে আমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে। আমি কিন্তু ফুল নিজে নিজে একদম মানে পাওয়ার পয়েন্ট দেখে দেখে মানে চালিয়ে চালিয়ে পাওয়ার পয়েন্টের কাজ শিখছি। আমি কোনো ইভেন ইউটিউব টিউটোরিয়ালও দেখিনি, আমি কারোর কাছ থেকে কোনো মানে কিছু শিখিও নাই। বাট তারপরও আমি মানে বেশ মানে যথেষ্ট আমার আশেপাশের লোকজনকে আমি দেখছি আমি বাকিদের থেকে বেশ ভালো পাওয়ার পয়েন্ট পারি আলহামদুলিল্লাহ। আমার ব্যাচমেটদের থেকেও আমি যদি বলি, আমি সবাইও জানে, এটা অ্যাকনোলেজ করে, আমি পাওয়ার পয়েন্টের কাজ বেশ ভালো পারি। সো যেটা বলতেছিলাম যে তুমি পাওয়ার পয়েন্টটা একটু শিখে নিবে, এটা লাভ হবে। আচ্ছা, সো আমরা খেয়াল করি যে কিছু হলুদ হলুদ টার্ম এখানে দেখতে পাচ্ছি। টার্মগুলো আমি মানে বলছি, দেখো, সার্কোসোম বা সার্কোজোম, ফিলা, বায়োপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। স্বাভাবিকভাবে এই চারটা নাম চারটা বিজ্ঞানী দিছে। আমরা প্রথম দিন এই চারটা নামই মুখস্থ করতে যাব না। প্রথম দিন আমরা খুব বেশি হলে কী করব, মাইটোকন্ড্রিয়ার অন্য নাম কি কি আছে আমরা সেগুলো পড়তে পারি। পাশাপাশি আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নাম যিনি করছেন কার্ল বেন্ডা, তোমরা অনেকে এটা জানো হয়তো, এই নামটা পড়তে পারি। প্রথম দিন যদি আমি সব বিজ্ঞানীর নাম পড়তে যাই আমার কোনোটাই মনে থাকবে না, উল্টা আমার ব্রেনের উপর প্রেশার পড়বে, ঠিক আছে? সো আমি পরে আস্তে আস্তে টার্মগুলো মেমোরাইজ করব, প্রথম দিন এগুলো করতে যেতে হয় না। আচ্ছা, সো ওখানে তো আর বোঝানোর কিছু নাই, সো এটা জাস্ট বলে দিলাম কীভাবে পড়বা। উৎপত্তি, যেহেতু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, সো যখন কোষ বিভাজন হয় তখন মাইটোকন্ড্রিয়াও বিভাজিত হয় এবং একটা মাইটোকন্ড্রিয়া থেকে দুইটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, এবং কোষে একটি মাইটোকন্ড্রিয়ন থাকলে তা কোষ বিভাজনের সাথে সাথেই বিভাজিত হয়ে যায়। আচ্ছা, তার মানে এদের উৎপত্তি আসলে কিসের মাধ্যমে হয়? কোষ বিভাজনের মাধ্যমে হয়। বিস্তৃতি, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার স্পেসিফিক কোনো জায়গা নাই, পুরো কোষের সব জায়গা জুড়ে এটা বিস্তৃত থাকে। এইটারও কারণ আছে, লজিক্যালি যদি চিন্তা করো, একটা কোষের সকল অঙ্গাণুরই শক্তির প্রয়োজন হয় তাদের বিভিন্ন কাজ করার জন্য। গত পর্বে আমরা যেই চারটা অঙ্গাণু পড়ছি, যে রাইবোজোম যে কাজ করে, রাইবোজোম যে কাজটা করে সেটার জন্য তার শক্তির দরকার, তারপরে হচ্ছে গোলগি বডির শক্তির দরকার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবার শক্তির দরকার। সো আমি যদি মাইটোকন্ড্রিয়াটাকে পুরো কোষের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে সুন্দরভাবে ছড়াই দেই তাহলে আমারই লাভ, তাহলে আমি সব জায়গায় সুন্দরভাবে শক্তিটা ছড়াই দিলাম, ফাইন। সংখ্যা, রাইবোজোম হচ্ছে কোষে, তার মানে আমরা বুঝতে পারছি একটা থাকে না, যেরকম একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, বাট একটা কোষে অনেকগুলো রাইবোজোম থাকতে পারে। যেরকম হচ্ছে তবে ইস্ট কোষে একটা রাইবোজোম থাকে। ইস্ট হচ্ছে নিজেও একটা এককোষী, এতে মাইটোকন্ড্রিয়াও থাকে হচ্ছে একটা। যকৃত কোষে 1000 বা ততোধিক, মানে তার বেশি থাকতে পারে। অ্যামোইবাতে বা অ্যামোইবা যা ইচ্ছা বলো, অ্যামিবাতে আরও বেশি থাকতে পারে। তোমরা খেয়াল করে দেখবা, আমি যখনই স্লাইড বানাই বা আমার যে কোনো টপার্স ব্লুপ্রিন্ট বলো, সব সময় সায়েন্টিফিক নামগুলো একটু ব্যাখ্যা করে লেখা থাকে, ইটালিক লেটারে লেখা থাকে। তোমরা যখন খাতায় লিখবা অবশ্যই এটা নর্মালভাবে যেভাবে লিখো সেভাবে লিখবা, কিন্তু নিচে অবশ্যই দাগ দিবা, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যামোইবা এসপি লিখতে হয়, মানে হচ্ছে স্পেসিসটা তুমি জানো না, স্পেসিসটা লিখতেছো না, প্রজাতি অংশটা অ্যামোইবা এসপি লিখতে হয় যদি শুধু জেনাস বা গণ অংশটা লিখো। সাধারণত গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, ওকে? আচ্ছা, এরপরে আমরা মেইন টার্মটাতে চলে আসছি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন বা ভৌত গঠন। এতক্ষণ তোমরা খুব মজা পেয়েছো, তাই না? তো মজার দিন শেষ। আগামী 10 মিনিট আমরা খুবই মনোযোগ দিব, কারণ এতদিন আমরা মাইটোকন্ড্রিয়াকে যেভাবে জেনে এসেছি, চিনে এসেছি, এখন আমরা মাইটোকন্ড্রিয়াকে একটু এক্সটেন্ডেড ভার্সনে নিয়ে যাব। এখন তোমরা এটাও বুঝবা যে কেন এসএসসিতে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যেগুলোর উত্তর তোমরা পেয়েছিলে না, কারণ ওইখানে তোমাদের নলেজটা অল্প ছিল। ঠিকই একইভাবে এখন যেই 2-1টা প্রশ্নের উত্তর তোমরা অনেক বেশি খোঁজাতে এফোর্ট দাও, এইটারও এক্সটেন্ডেড ভার্সনটা তোমরা অনার্সে শিখবা। আর যদি তোমরা বায়োলজি
পড়তে মানে চান্স নাই হতে পারে, অন্য ভালো সাবজেক্টেও চান্স হতে পারে, মানে কেমিস্ট্রি রিলেটেড বা অন্য কোনো ম্যাথ রিলেটেড সাবজেক্টে। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে এইটা জীবনেও পড়া লাগবে না। আমি যেহেতু পড়ছি এই জন্য আমি এটা অনেক ডিপে চলে গেছি পড়তে পড়তে, আর আমি তো ফাঁকি মারার সুযোগ নাই, ভালো রেজাল্ট করলে তুমি ফাঁকি মারবা কেমনে, তাই না? তো এই কারণে এখনো যে দুই একটা টার্ম আমি বলি যে এটা আপাতত এভাবে বুঝো, আমার উপরে বিশ্বাস করে সেটা আপাতত ওভাবেই বুঝবা, হ্যাঁ? কারণ তুমি বেশি ঘেটে ঘুটে লাভ নাই। দিন শেষে তোমরা যারা পড়াশোনা করতে বসে গেছো তারা ফিল করতেছো যে ইন্টারের পড়ার প্রেশার কিরকম, এবং এখানে যদি একবার তোমার পড়ার মধ্যে বোরিং লেগে যায়, লাইফ শেষ, ওই জায়গাতেই শেষ। আজকে যে আমার ফিজিক্স ভালো লাগে না, এটার মেইন রিজনটাই হচ্ছে যে আমার ইন্টারের ফিজিক্সের স্টার্টটাই হয়েছিল মানে এত ভালোভাবে না, মানে খুব বাজেভাবে স্টার্ট হয়েছিল, সে কারণে আজকে এই অবস্থা হয়েছে। আচ্ছা, প্রথম যে অংশটা আমরা পড়ছি সেটা হচ্ছে আবরণী বা মেমব্রেন। একটু বোঝাই, আবরণী বা মেমব্রেন এখানে বলেছে প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন, আমরা জানি যে কোষঝিল্লি যেরকম লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি ছিল, একইভাবে তুমি প্লাস্টিড বলো, গোলজি বডি বলো, মানে যে কোনো অঙ্গাণুর নাম নাও, প্রত্যেকটা অঙ্গাণুর যে 2 লেয়ারের ঝিল্লি সেটাও লিপিড আর প্রোটিন দিয়েই তৈরি। সো লিপিড প্রোটিনকে একসাথে মার্জ করে লিপোপ্রোটিন বলতেছে। গঠিত দ্বিস্তরী ঝিল্লি বা মেমব্রেন দিয়ে পরিবৃত্ত থাকে। একটু বুঝবো, এখানে 2 রকমের মেমব্রেন আছে, একটা হচ্ছে বাহিরের মেমব্রেন, একটা ভেতরের মেমব্রেন। তোমাদেরকে এতদিন জিনিসটা এইভাবে বোঝাইছি কারণ তখন জিনিসটা এরকমই, এর থেকে বেশি জানতে গেলে সমস্যা, সেই কারণে যে এইটা একটা এই বাহিরে, এই যে এখন আমি যে লেয়ারটা আসছি সেটা হচ্ছে বাহিরের লেয়ার, আর ভেতরে যে লেয়ারটা তুমি দেখলা সেটা হচ্ছে ভেতরের লেয়ার। বাট ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ লেয়ার ঠিক, বাট আমরা যখন মেমব্রেনের কথা বলছি তোমরা ছবিতেও খেয়াল করবা যে বাহিরের মেমব্রেন হচ্ছে এটা, অর্থাৎ আমি যদি একটু মার্ক করি, সবাই মনোযোগ দিও, হ্যাঁ, না হলে কিন্তু সবার অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, বাহিরের মানে বাহিরের মেমব্রেন যেটা সেটা হচ্ছে এইটা, আর ভেতরের মেমব্রেন যেটা সেটা হচ্ছে এইটা। আমি এখন যেটা দাগ দিচ্ছি, খেয়াল করছো, আমি এখন যেটা দাগ দিচ্ছি সেটা কিন্তু ভেতরের মেমব্রেন। বুঝতে পেরেছো তোমরা? তাহলে বাহিরের একটা মেমব্রেন আছে, ভেতরের একটা মেমব্রেন আছে। বাহিরের মেমব্রেনও 2 লেয়ারের, ভেতরের মেমব্রেনও 2 লেয়ারের, ঠিক আছে? এই দুটো মেমব্রেন মিলে বলে নাই যে দ্বিস্তরী। দ্বিস্তরী বলছে এই সেন্সে, এই যে বাহিরের যে মেমব্রেনটা সেটা কিন্তু 2 লেয়ারের। আমরা যদি একটু আগের ভার্সনটা দেখি, দেখো বাহিরের মেমব্রেনটা কিন্তু 2 লেয়ার, এই যে এটা একটা লেয়ার, এই যে আরেকটা লেয়ার, ঠিক আছে? বাহিরের মেমব্রেনটা কিন্তু 2 লেয়ারের, আবার ভেতরের মেমব্রেনটাও 2 লেয়ারের, সেই হিসাবে বলছে যে দ্বিস্তরী। আদারওয়াইজ বাহিরের একটা মেমব্রেন আছে এবং ভেতরের একটা মেমব্রেন আছে, এবং ভেতরের মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে কি গঠন করছে বলো তো? এটা তোমরা জানো, সেটা হচ্ছে ক্রিস্টি গঠন করছে। বাহিরের মেমব্রেনটা সুন্দর মতো বাহিরেই আছে, বাট ভেতরের মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করছে। সো আবরণীর মধ্যে আমরা মেনলি লিখবো যে আবরণী হচ্ছে আসলে আমাদের মানে 2টা আবরণী এখানে আছে, একটা হচ্ছে বাহিরের মেমব্রেন বা বাহিরের আবরণী, আর হচ্ছে ভেতরের মেমব্রেন বা ভেতরের আবরণী, কিন্তু প্রতিটা লেয়ারই হচ্ছে আমাদের লিপোপ্রোটিন দিয়ে গঠিত লেয়ার, ঠিক আছে? আচ্ছা, আবরণীর মধ্যে ফাঁক এটা দরকার নাই। বাহিরের মেমব্রেনটা আমরা দেখতেছি খাঁজবিহীন, এতে কোনো ইটিসি এটিপিসি এগুলো আমরা একটু পরেই পড়বো, ইটিসি কি, এটিপি কি, তারপরে এটিপি সিনথেসিসকে, এটা আমি একটু পরেই পড়বো, একটু ধৈর্য ধরি, হ্যাঁ? মনে করি যে এগুলো হচ্ছে এক একটা এনজাইমের নাম, এগুলো থাকে বলছে, এটা আপাতত এখানে স্কিপ করলে চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রথমে আমরা পড়লাম মেমব্রেন বা ঝিল্লি বা আবরণী, মেমব্রেন বা আবরণী। এখন আমরা পড়ব প্রকোষ্ঠ বা চেম্বার, ঠিক আছে? এবং এখন আমরা 2 রকমের প্রকোষ্ঠ পড়ব। দেখো, আগের মতোই একটা হচ্ছে বহিঃকক্ষ বা বহিঃপ্রকোষ্ঠ, আর একটা হচ্ছে অন্তঃস্থ কক্ষ বা অন্তঃপ্রকোষ্ঠ। সো খুবই সহজভাবে এখানে বলা আছে আন্তঃমেমব্রেন ফাঁক। মনে পড়ে উপক্রমণিকা ক্লাসের কথা, যেই ক্লাসে আমি বারবার বলছিলাম অন্ত আর আন্ত তোমার পিছে ছাড়বে না জীবন আনন্ত, আমি তোমাদেরকে এটা বলছিলাম। ঠিক একইভাবে আন্ত মানে কি তোমরা অলরেডি জেনে গেছো। আন্ত মানে হচ্ছে এই যে বাহিরের যে মেমব্রেন এবং ভেতরের যে মেমব্রেন, এইটা দুটো আলাদা যেহেতু মেমব্রেন, এদের মধ্যের যে ফাঁকটা সেটা হচ্ছে আন্তঃমেমব্রেন।
যদি অন্ত মেমব্রেন বলতো তাহলে মেমব্রেনের ভেতরের ফাঁক, অর্থাৎ আমি যদি এখানে এইভাবে মেমব্রেন আঁকাই, এইটার ফাঁকটাকে আমি কাউন্ট করতেছি অন্ত মেমব্রেন ফাঁক। কেন? কারণ ওই যে এটা হচ্ছে নিজের মেমব্রেনের ভেতরকারই ফাঁক, ঠিক আছে? বাট আমি আন্ত মেমব্রেন ফাঁক বলতেছি। এটার ইংলিশটা কি হবে কে বলতে পারবে? আছে, মানে ইন্টার স্পেস, ঠিক আছে? আন্ত মেমব্রেন ফাঁক। ওকে, আচ্ছা। তো এইবার এই যে এই দুই মেমব্রেনের মাঝে যে ফাঁকটা, সেটা হচ্ছে আমাদের বহিস্থ কক্ষ। তাহলে সেই অংশটা কোনটা আপু একটু মার্ক করে দেখাই দেন। এই যে সেই অংশটা হচ্ছে এটা, এগুলা, হ্যাঁ, এই যে এগুলা, হ্যাঁ, এই যে দেখো বহিস্থ কক্ষ, এই যে মার্ক করা আছে, কারণ এটা বাহিরের মেমব্রেন, এটা ভেতরের মেমব্রেন, এর মাঝখানে যে ফাঁকা স্থানটা সেটা হচ্ছে আমাদের এই যে বহিস্থ কক্ষ বা বাহিরের কক্ষ। তাহলে আপু অন্তস্থ কক্ষ কি? অন্তস্থ কক্ষ হচ্ছে খুবই সহজ। এটা হচ্ছে এটার কিন্তু একটা এক্সট্রা নাম দিছে। কেন? কারণ এটার এক্সট্রা নাম দেওয়ার উদ্দেশ্য একটাই, যে এইটা আমরা দেখতেছি যে দুইটা মেমব্রেনের মাঝের স্থানটা, এটা দুইটা মেমব্রেনের মাঝের স্থান, এই জন্য এটা নাম দিছে। বাট নট নেসেসারি যে অন্তস্থর একটা নাম থাকতে হবে। অন্তস্থর কেন নাম থাকবে? অন্তস্থ হচ্ছে খুবই সহজ। এই যে ভেতরের মেমব্রেন যেগুলো ক্রিস্টি বানাইছে, সেটার যে কক্ষটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে এই অংশটা, সেটার যে কক্ষটা তৈরি হয়েছে, এই যে অর্থাৎ এই অংশটা, এই যে এগুলো কিন্তু সব একটা কক্ষ, ঠিক আছে? এগুলো যে কক্ষ তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তস্থ কক্ষ। এতক্ষণ আমি যা যা পড়াইছি, আমি এখন একটা ছবি আঁকবো এবং এটার হচ্ছে একটা সামারাইজড ভার্সন বলবো। সবাই একটু খেয়াল করবো। প্রথমে আমরা হচ্ছে এরকম একটা মেমব্রেন আঁকতেছি। আমি এখানে ডায়াগ্রামেটিক্যালি এটা সঠিক কি ভুল এটা ডাজন্ট ম্যাটার, আমি তোমাদের এখানে জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। এটা কি? এটা হচ্ছে বাহিরের মেমব্রেন, বাইরের মেমব্রেন, ঠিক আছে? বইয়ে মাইটোকন্ড্রিয়া এভাবে শোয়ানো আছে, তুমি চাইলে এরকম খাড়া মানে লম্বা করেও আঁকতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে একটা হচ্ছে ভেতরের মেমব্রেন, ঠিক আছে? একটা ভেতরের মেমব্রেনও এরকম 2 লেয়ারের হবে। অবশ্যই 2 লেয়ারে রাখতে হবে, কারণ এখন তুমি বড় হয়ে গেছো, তোমার ছবি এখন সায়েন্টিফিক্যালি ঠিক হতে হবে। তুমি 9-10-এ নাই আর, হ্যাঁ? এটা হচ্ছে ভেতরের মেমব্রেন। এরপরে এই যে বাহিরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেনের মাঝে যে ফাঁকা স্থানটা, সেটা হচ্ছে বহিস্থ কক্ষ বা আন্ত মেমব্রেন ফাঁক, এবং এইগুলা হচ্ছে অন্তস্থ কক্ষ। কারোর কোনো সমস্যা একেবারেই না থাকার কথা, আর বাসায় এটা পড়তে বসারও না প্রয়োজন পড়ার কথা, আমার লজিক বলে, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। এটা তোমরা সবাই জানো, ম্যাট্রিক্স হচ্ছে একটা ইংলিশ টার্ম, যেটার বাংলাটা হচ্ছে ধাত্র। তো ম্যাট্রিক্স বা ধাত্র এটা হচ্ছে আমাদের এই যে পুরো এই জায়গাটা জুড়ে, আমি এখন যে অংশটা লাল করে দিব, এই যে পুরো যে জায়গাটা জুড়ে যে অংশটা থাকবে, এই অংশটা মানে অন্তস্থ কক্ষে যে জিনিসটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের ধাত্র পদার্থ। এটা একদম সাইটোপ্লাজমের মতো, ঠিক আছে? যেই জায়গাগুলোতে কোনো কিছু থাকে না, সেই জায়গাগুলোতে আমরা যেরকম সাইটোপ্লাজম বলি, একইভাবে এটা ওই জেলির মতো সমসত্ব মানে সব কিছু একইভাবে মিশ্রিত, কোথাও একটু কম কোথাও একটু বেশি না। সমসত্ব মানে হচ্ছে ইকুয়াল মিশ্রণ, মানে মিশ্রণের কোনো একটা অংশ কম বেশি না, হ্যাঁ? আমরা এভাবে বুঝবো, এখন যেহেতু আমরা কেমিস্ট্রি পড়ছি না। ওকে, এরপরে আমাদের হচ্ছে ক্রিস্টি বা প্রবর্তক। ক্রিস্টির বাংলা টার্মটা হচ্ছে প্রবর্তক। আমরা অলরেডি জানি ভেতরের মেমব্রেনটা ভেতরের দিকে যে ভাঁজ হইছে, এইটাকে আমরা ক্রিস্টি বলি, হ্যাঁ? ভেতরের মেমব্রেনটা, বাইরের মেমব্রেন সোজা, কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়, আঙ্গুলের মতো এরকম জিনিস তৈরি করছে, সেটাকে আমরা বলতেছি ক্রিস্টি। এরপরে অন্তঃক্রিস্টীয় ফাঁকা স্থান, এটা খুবই মানে সূক্ষ্ম একটা স্ট্রাকচার। এইটা তুমি চাইলে বর্ণনা লেখার সময় যদি টাইম বেশি মনে হয় তুমি স্কিপ করতে পারো। এই যে দুইটা ক্রিস্টি, এই দুইটা ক্রিস্টির মাঝে যে একটা ফাঁকা স্থান, মানে ফাঁকা বলতে কি, হ্যাঁ ফাঁকা স্থানই, কারণ এটা যেহেতু বলেছে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান, মানে দুটো ক্রিস্টির মাঝখানে যে আমাদের ফাঁকা স্থানগুলো থাকছে, এই যে ফাঁকা স্থানগুলো থাকছে,
এই যে এই ফাঁকা স্থানগুলো থাকছে এইটাকে আমরা কি বলতেছি, অন্তঃক্রিস্টি ফাঁক। এই যে ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এগুলো কোনোগুলোই সম্পূর্ণ প্রকোষ্ঠ না, অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, এবং ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বা ইন্ট্রাক্রিস্টিয়াল স্পেস বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে অক্সিজোম। ক্রিস্টির গায়ে গোলাকার কিছু বৃন্ত বৃন্ত জিনিস দেখা যায়, সেটাকে আমরা হচ্ছে অক্সিজোম বলি। সো অক্সিজোম যেটা, এই অক্সিজোমটার তিনটা অংশ আছে। অক্সিজোমে বৃন্ত থাকতে পারে, আবার বৃন্ত নাও থাকতে পারে। যদি কোনো একটা অক্সিজোমে বৃন্ত থাকে তাহলে তার তিনটা অংশ থাকে, মস্তক, বোটা এবং ভূমি। আমরা একটু খেয়াল করি, এই যে এটা সে মাথা, এটা হচ্ছে সে বোটা, এবং এটা হচ্ছে সেটা ভূমি। তোমরা একটা বেগুনের সাথে এটা চিন্তা করবা। আমি যখনই অক্সিজোম পড়তাম আমি এটাকে একটা বেগুনের মতো মনে করতাম। বেগুনে একটা বোটা থাকে, তারপর হচ্ছে সেটার একটা মানে বেস থাকে। বেসটা কি, যে বেগুনটা যে গাছের সাথে লেগেছিল সেটাই তার বেস, মানে গাছের যে একটা কাণ্ডের সাথে বেগুনটা লেগেছিল এটাই তার বেস, এবং লাস্টে হচ্ছে বেগুনের যে গোল্লা অংশটা সেটাকে আমি মাথা মনে করতাম। মানে আমার ইমাজিনেশনে বারবার এটা আমি বেগুন বেগুন চিন্তা করে করেই পড়তাম। তো এইগুলো আমাদের বোটা সহ হতে পারে অথবা বোটা ছাড়া হতে পারে। তো আধুনিক চিন্তাধারাতে বলা হয়েছে যে অক্সিজোমটাই মেবি এটিপি সিনথেসিস। আমরা এতদিন ধরে জেনে আসছি যে যে কোনো একটা যৌগ বিক্রিয়ক, এটার সাথে যদি আমরা এইজ লাগাই তাহলে সেটা এনজাইম হয়ে যায়। তার মানে এই যে এটিপি তৈরি করতে যে এনজাইমটা হেল্প করবে তাকে আমরা বলবো এটিপি সিনথেসিস। এটিপি তৈরি করতে যে এনজাইমটা হেল্প করবে সেটাকে আমরা বলবো এটিপি সিনথেসিস। ঠিক আছে, সো আধুনিক চিন্তাধারা এটা সাপোর্ট করে যে অক্সিজোমই আসলে হচ্ছে এটিপি সিনথেসিস। অক্সিজোম আর এটিপি সিনথেসিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, সো এটিপি সিনথেসিসটা কি, বইতে এরকম একটা ছবি আছে যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আরও যদি জুম করে দেখা যাইতো কিরকম দেখা যাইতো সেটার একটা অবস্থা। সো মাইটোকন্ড্রিয়াকে যখন আমি আরও জুম করে দেখছি তখন এই যে ছোট 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 গোটা গোটা যে জিনিসটা, এটা অবশ্যই সৃজনশীল আঁকা লাগবে না, সৃজনশীলের শুধু মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলেই হবে। সো এটা যখন আমি একটু জুম করে দেখতেছি, এই গোটা 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 যে জিনিসগুলো, গোটা 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 যে দাগগুলো, এইটাকে আমরা বলতেছি হচ্ছে এটিপি সিনথেসিস। ঠিক আছে, আচ্ছা। তো এরকম যখন অনেকগুলা, এরকম যখন গুল্লু গুল্লু অনেকগুলা দাগ চলে আসতেছে, এই যে এরকম এরকম এরকম, সেইগুলোকে সব একসাথে আমরা বলতে, একসাথে না, ব্যাপার হচ্ছে এটা যেহেতু একটা চেনের মতো স্ট্রাকচার ফর্ম করছে, এইটাকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলি। ব্যাপারগুলো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। তুমি যখন একটা কথা বলতেছো যে মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া হচ্ছে, তুমি এটা বলতেছো যে মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়। তুমি যখন বলতেছো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের নিয়মই হচ্ছে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, কিছুটা ট্রেনের বগির মধ্যে একটা থেকে আরেকটা বগি চেঞ্জ করার প্রসিডিউরের মতো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ঘটে। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা যেই জায়গাটাতে ঘটছে সেখানে একটা চেইনের মতো স্ট্রাকচার থাকবে, লাইক ট্রেনকে আমরা একটা চেইন হিসেবে কাউন্ট করতে পারি। তো ঠিক একইভাবে এখানেও সে চেনের মতো স্ট্রাকচার, সেই চেনের মতোই ব্যাপারটা, সব কিছু সেই চেনের মতো জিনিসটা, এটাকে আমরা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতেছি, যেখানে এটিপি সিনথেসিস এনজাইম আছে, যেটা ইট ক্যান বি অলসো অক্সিজোম, দুইটা সিমিলার হইতে পারে। তো এতে এটিপিটা তৈরি হবে, এবং আমরা জানি যে শ্বসনের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, যেটার মাধ্যম দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়, সেটার মধ্য দিয়েই আমাদের এই এটিপি সিনথেসিস এনজাইমগুলো এটিপিটাকে তৈরি করবে। ঠিক আছে, ডান। ও সরি, আচ্ছা। এরপরে হচ্ছে লাস্ট যে আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আছে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, একটা গোল করে অবশ্যই একটা ডিএনএর অংশ তোমরা দেখাই দিবা, এই যে ডিএনএ। এবং এই মাইটোকন্ড্রিয়ার হচ্ছে অসংখ্য রাইবোজোম আছে। ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম কিরকম, 70S, মানে আদি কোষের মতো। আদি কোষের রাইবোজোম যেমন একইটা সেমটা আমরা ক্লোরোপ্লাস্টে গিয়েও পড়বো, ক্লোরোপ্লাস্টেও ডিএনএ আছে এবং রাইবোজোম আছে। তো নিজস্ব বৃত্তাকার ডিএনএ যেটা আদিকোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন, এবং হচ্ছে এটা ম্যাট্রিক্সে পাবো। মাইটোকন্ড্রিয়ার আকার, গঠন এবং প্রাণরাসায়নিকভাবে ব্যাকটেরিয়ার সাথে আমরা তুলনা করতে পারি, এবং নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ তুল্য, মানে এদের আমরা জানি ব্যাকটেরিয়া বা আদিকোষের ডিএনএটা হচ্ছে গোল, একইভাবে আমাদের মাইটোকন্ড্রিয়ার ডিএনএটাও গোল।
কোষ বিভাজনের সাথে সম্পর্কহীনভাবে এরা বিভাজিত হয়। যে কোনো অঙ্গাণু বিভাজনের জন্য কোষ বিভাজনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ যখন কোষ বিভাজন হবে, একটা কোষ থেকে দুটো কোষ হবে, স্বাভাবিকভাবেই তার দুটো নিউক্লিয়াস লাগবে, স্বাভাবিকভাবেই তার একটা গোলজি বডি থেকে দুটো গোলজি বডি হতে হবে, একটা রাইবোজোম থেকে দুটো হতে হবে, কোষে যদি 10টা রাইবোজোম থাকে তাহলে 20টা রাইবোজোম হতে হবে, যেন দুইটাতে সমানভাবে 10-10 করে ভাগ হয়। কিন্তু এই মাইটোকন্ড্রিয়াই এমন একটা জিনিস যেটা কোষ বিভাজনের সাথে সম্পর্কযুক্ত নয়। এটা টোটালি ডিপেন্ড করে বা এটা টোটালি হচ্ছে মানে এর নিজস্ব মেকানিজমে এ বিভাজিত হতে পারে। এই কোষ বিভাজনের সময় হতে পারে, বাট এর নিজস্ব মেকানিজমেই হতে পারে, কার উপর ডিপেন্ডেন্ট না। কারণ ওর কাছে কি আছে লাইফে, এখানে আমি তোমাদের খুব একটা মোটিভেশনাল কথা বলতে চাই, লাইফে সব সময় ইচ অ্যান্ড এভরি টাইম চেষ্টা করবা নিজের উপর ডিপেন্ডেন্ট হইতে। কারণ তুমি যখনই কোনো একটা কিছুতে অন্যের উপর ডিপেন্ডেন্ট হবা, তুমি দেখবা তোমার ওই ডিপেন্ডেন্সিটা মানে তোমাকে চেঞ্জ করা লাগবেই, মানে তুমি বিপদে পড়ছো। সো মাইটোকন্ড্রিয়া ক্যান বি এ ভেরি গুড এক্সাম্পল যে মাইটোকন্ড্রিয়া যেমন কারোর উপর ডিপেন্ডেন্ট না, তোমারও এরকমই হওয়া উচিত। অ্যানিওয়ান, ঠিক আছে। নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শোষণ সম্পন্ন করা সম্ভব হতো না। যেরকম আমি এখানে একটা কথা বলতে পারি, আমার একটা ফ্রেন্ড ছিল কলেজে, ও না গেলে আমার কলেজে যেতে খুব আনইজি লাগতো, বাট আমি না গেলে ও কলেজে ঠিকই চলে যেত, আমার ওকে দরকার পড়তো না। বুঝতে পারছো? তো লাইফে এরকম হতে হবে। আচ্ছা, সো মাইটোকন্ড্রিয়া যদি নিজস্ব ডিএনএ না থাকতো তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া কোষীয় শোষণ করা সম্পন্ন হতো না। এইটা একটা কিউরিওসিটি লাইন বলতে পারো, যেই লাইনটার অনেক ডেপথ ডিটেলস তোমরা বড় হলে শিখবা। এমনও হতে পারে যে এইসব টপিকগুলোতে তোমরা পরবর্তীতে হায়ার স্টাডিজ করছো, পিএইচডি করছো, থিসিস করছো, এমফিল করছো, এইসব বড় বড় ডিগ্রিগুলো তোমরা নিতে পারো। এটা হচ্ছে এরকম একটা লাইন যেটা তোমাদের কিউরিওসিটি রেখে দিল। ঠিক আছে, ফাইন। তারপর তো রাইবোজোম, এটা আমি বলেছি, এটার বলার কিছু নাই। তো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনা করো আসলে সবাই অবশ্যই চিত্র আঁকবা। বর্ণনা সবাই পুরোটা লিখতে যাবা না, তুমি বর্ণনা পুরোটা পারবা না, বাট অবশ্যই পয়েন্টগুলো কভার করবা। তুমি খেয়াল করো, এই যে পয়েন্টগুলো তুমি অবশ্যই কভার করবা। তুমি যদি একটু বইয়ের বর্ণনাটা দেখো, তুমি অবশ্যই আবারও পাগল হয়ে যাবা, বাট আমার কাজই হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দেওয়া। তুমি খেয়াল করো, বইয়ের বর্ণনার প্যাটার্ন দেখছো? তোমাদের কি বিশ্বাস হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে যে এতক্ষণ তোমরা এইটাই পড়ছো? এই যে আমি যে অংশ দেখাচ্ছি, তোমাদেরকে এটা মনে হয় না? মনে হয় না বলো তো এতক্ষণ যে তোমরা এইটাই পড়ছো? মনে হয়? মনে হয় না, না মনে হওয়ার কথাও না। আমি এগুলো এইভাবে নোট করতাম যখন আমি ইন্টারের একদম শুরুর দিকে পড়াশুনো করছিলাম, কিন্তু এগুলো এইভাবে নোট করা মানে করা সম্ভব, শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাওয়া ইটস অলমোস্ট অসম্ভব। কেউ সম্ভব করে ফেলতে পারে, বাট ব্যাপার হচ্ছে তাকে তো এটাও ভাবতে হবে যে তাকে ওই বছরই পরীক্ষা দিতে হবে, অন্যান্য সাবজেক্টগুলোও পড়তে হবে, তাই না? এই চিন্তা ভাবনাগুলোও কিন্তু করতে হবে। ফাইন। আচ্ছা, সো যেটা বলছিলাম, তোমরা অবশ্যই বর্ণনাতে পয়েন্টগুলো মিস করবা না, 9টা পয়েন্টই লেখা ট্রাই করবা, এবং হচ্ছে পয়েন্টের ভেতরে জাস্ট চিত্রতে যা দেখছো সে অনুযায়ী বর্ণনা দিবা, চিত্র দেখে দেখে বর্ণনাগুলো দিবা। ফাইন। এরপরে আমরা চলে আসি আমাদের রাসায়নিক গঠন। অ্যাজ ইউজুয়াল এখানে প্রোটিন থাকবে, এখানে লিপিড থাকবে, লিপিডের মধ্যে স্পেশালি ফসফোলিপিড থাকবে, ফসফোলিপিডের মধ্যে লেসিথিন, সেফালেন, কোলেস্টেরল এগুলো থাকবে, এগুলাই বলা হয়েছে। ফসফোলিপিড 90% থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিড থাকে, এই নামটা আসতে পারে কার্ডিওলিপিন নামক। কোন ধরনের ফসফোলিপিড বেশি থাকে সেটা হচ্ছে কার্ডিওলিপিন থাকে। এছাড়াও কি কি আছে সেটা বলা আছে, এনজাইম, কোএনজাইম। অবশ্যই এখানে যেহেতু শ্বসন প্রক্রিয়া হয় এখানে প্রচুর এনজাইম থাকবে, প্রচুর কোএনজাইম থাকবে। কোএনজাইম আমরা আপাতত এটা বুঝি যে এনজাইম মানে যে এনজাইম এনজাইমকে হেল্প করে। কলিগ কাকে বলে? যে তোমাকে সাহায্য করার জন্য অফিসে আসে, তাই না? মানে তুমি কাজ করবা একটু, ও কাজ করবে একটু, তাহলে দুজন মিলে ভালো একটা কাজে আসবে। একইভাবে যে এনজাইম অন্য একটা এনজাইমের হেল্প নেয়, মানে অন্য একটা এনজাইমকে হেল্প নেয় না, হেল্প করে, সেই এনজাইমকে আমরা কোএনজাইম বলি। কোএনজাইম সম্পর্কে অনেক গল্প স্বল্প আমরা 3rd চ্যাপ্টারে করব। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু এটা চলছে জুলাই মাস, আমাদের জুলাই মাসের লাস্ট উইকেই কিন্তু দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যাবে, এবং জুলাই মাসের লাস্ট উইকে যে দ্বিতীয় অধ্যায় শুরু হবে সেখান থেকে কিন্তু আমাদের আর একটা ক্লাসও হচ্ছে পাবলিকলি যাবে না। ঠিক আছে, আমাদের শুধু প্রথম অধ্যায়টা পাবলিকলি যাবে, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাসগুলো মানে ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো ক্লাস পাবলিকলি যাবে না। এবং তোমাদের ওইটারে কি বলে, আগস্ট মাসের লাস্ট উইক অন্তর তোমরা ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার শেষ করে ফেলবা।
ইয়েস, এটা শুনতে আশ্চর্য লাগলেও এটাই হবে, কারণ এবং তোমরা জানো যে আমি বইয়ের কিচ্ছু বাদ দিচ্ছি না এবং প্রতিদিন যতটুকু পড়ানো দরকার ততটুকুই তোমাদেরকে পড়াচ্ছি। সো তোমরা ক্লাসগুলো নিয়মতান্ত্রিকভাবে করবা, ক্লাস হচ্ছে মিস দিবা না, কারণ তুমি বুঝতে পারতেছো যে বাকিদের থেকে তুমি কতটা আগাই থাকবা। তুমি যখন পড়তে বসবা, তুমি কলেজে টিচারদের কাছে যখন পড়বা, তুমি আগেই এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার। সবাই প্রশ্ন করবে, সবাই এরকম করে তাকাই থাকবা খালি, হ্যাঁ, তোমার কিছু প্রশ্ন করার দরকার নেই, তুমি সবগুলোর প্রশ্নের উত্তর আগেই জানো, ঠিক আছে। ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে লাইভে যাবে, কারণ সেকেন্ড চ্যাপ্টারে তো আর ইউটিউব ফেসবুকে লাইভে ক্লাস যাবে না, ইউটিউবে ফেসবুকে যাবে বাট সেটা প্রাইভেট গ্রুপে। সো ওয়েব অ্যাপে তো এখন ফ্রি ক্লাস, যেহেতু এটা আর এক্সট্রা করে ওয়েব অ্যাপে দিচ্ছে না, নাহলে অনেকগুলো জায়গা হয়ে যায় ক্লাস, তাছাড়া তো ক্লাসের পরে দিয়ে দেওয়া হয় ওয়েব অ্যাপে। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে মিউটেশন ঘটতে পারে এই টার্মটাও তোমরা অনেক পাবা, কিন্তু তোমরা সারা জীবনই আমাকে জিজ্ঞেস করতে থাকবা আপু মিউটেশন কি। সো যারা যারা ক্লাস দেখছো অ্যাটলিস্ট তারা যেন জিজ্ঞেস না করো, তাই বলে দিচ্ছি। মিউটেশনটা হচ্ছে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন, অর্থাৎ যে কোনো কিছুতে পরিবর্তন হতে পারে। মনে করো আমি এইভাবে কথা বলছি আজকে থেকে, হঠাৎ করে আমার কি মনে হলো আমি আর এভাবে কথা বললাম না, কেন? কারণ আমার শরীরের মধ্যে কোনো একটা জায়গায় মিউটেশন হয়ে গেছে। একইভাবে মাইটোকন্ড্রিয়ার কোনো একটা জায়গায় মিউটেশন হতে পারে, মানে হঠাৎ করে পরিবর্তন হতে পারে। তো মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন হলে কি হবে? মাইটোকন্ড্রিয়া যে কাজগুলো করতো সেই কাজগুলো মাইটোকন্ড্রিয়া এখন করতে পারবে না, এবং না পারলে এরকম 100টা ডিসঅর্ডার আমাদের বডিতে হতে পারে। মানে মাইটোকন্ড্রিয়া যে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, এটাই বোঝানোর তোমাকে চেষ্টা করছে। যেমন পার্কিনসন, তারপরে হচ্ছে তোমার এই যে টাইপ 1 ডায়াবেটিস, এগুলো বিভিন্ন রোগ নাম আছে, এই অংশটা আগে ছিল না, বইতে অ্যাড করছে রিসেন্টলি। এটা হতে পারে, এটা বোঝাইছে। আর সঠিক গঠন ও কার্যক্ষম মাইটোকন্ড্রিয়ার ওপর সঠিক স্বাস্থ্য কিন্তু নির্ভর করে। সো অবশ্যই আমাদের মাইটোকন্ড্রিয়াটাকে ভালো রাখতে হবে। আচ্ছা, এইবার আমরা কি পড়বো? এইবার আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ পড়বো। তো মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা একটু খেয়াল করি, বইতে এভাবে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট কোশ্চিন এসে গেছে। তার মানে অবশ্যই মানে হচ্ছে পরীক্ষায় এই প্রশ্নটা এইভাবে আসবে যে নিচের কোনটা মাইটোকন্ড্রিয়ার কাজ নয়, নিচের কোনটা মাইটোকন্ড্রিয়ার কাজ, এই টাইপের ভ্যাজেল্লা কোশ্চিন আমার আসতে পারে। সেই যাত্রাকে সহজ করে দিতে টপার্স ব্লুপ্রিন্টে চলে এসেছে স্মার্ট মেমোরি হ্যাক। ঠিক আছে, যারা স্মার্ট মেমোরি হ্যাক করতে চাও তারা এই যে এইটা দিয়ে মনে রাখতে পারো, আর যারা এটা মনে রাখতে চাও না তারা কি করবা, এই যে সুন্দর মতো এখানে ওই সাইডে গেছে, আচ্ছা এখানে যে পয়েন্টারগুলো আছে কয়টা দেখো তো, 11টা পয়েন্টার আছে। হ্যাঁ, এই 11টা পয়েন্টার তোমরা হচ্ছে পড়বা। তুমি 11টা লাইন পড়লে তোমার মনে থাকবে না, তুমি 11টা পয়েন্টার পড়বা। আমি পয়েন্টারগুলো বলে দিচ্ছি। শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ, এটা মুখস্থ করার কি দরকার, তুমি তো লজিক, তুমি তো জানো। এবং এই শক্তি উৎপাদনের সময় তোমার লাগবে হচ্ছে প্রচুর পরিমাণ এনজাইম, তাহলে এনজাইম এবং কোএনজাইম অবশ্যই সে ধারণ করবে। ওই সেমটাই শ্বসনের বিভিন্ন পর্যায়ে এটাতে সম্পন্ন হবে। এরপর হচ্ছে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ থাকে, তার মানে অবশ্যই এটা বংশগতিতে এবং বংশগতি রক্ষায় ভূমিকা পালন করবে, যেহেতু ডিএনএ মানেই বংশগতি। ফাইন, এরপরে হচ্ছে আমাদের কি আছে, আচ্ছা এই কিছু উল্টোপাল্টা কাজও করে, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, স্নেহ বিপাক। এটা আমাদের অবশ্যই আলাদা করে মনে রাখতে হবে, কারণ না হলে আমরা প্রোটিন সংশ্লেষণ বললে আমাদের রাইবোজোমের কথাই মনে পড়বে, আমাদের কখনোই মাইটোকন্ড্রিয়ার কথা মনে পড়বে না। লিপিড সংশ্লেষণ বললে আমাদের দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা মনে পড়বে, এটার কথা মনে পড়বে না। তো এই যেইটা মনে পড়বে না সেটাতে ফোকাস করতে হয়। তারপর হচ্ছে সক্রিয় পরিবহন। তো সক্রিয় পরিবহনের মধ্যে মানে যে পরিবহনটা একা একাই হয়, যাকে চাপ দেওয়া লাগে না, তো দেখা যায় ক্যালসিয়াম, তারপরে আমাদের পটাশিয়াম, এগুলোকে হচ্ছে পরিবহন করতে হেল্প করে। জননকোষ গঠন খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম। জননকোষ গঠন মানে শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে কোন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া। খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ইভেন এইটাও ইম্পর্ট্যান্ট, এই যে এটাও ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব, এটাও ইম্পর্টেন্ট, কারণ আগে যে তুমি 4টা পয়েন্ট পড়ছো এটা তুমি জানো, এটা হয় মাইটোকন্ড্রিয়াতে যে কোনো লজিক দিয়ে বলতে পারবে, বাট এই পয়েন্টগুলো কেউ লজিক দিয়ে বলতে পারবে না। তারপরে পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ। পূর্ব নির্ধারিত মৃত্যুকে আমরা অ্যাপোপ্টোসিস বলি। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষে 2 টাইপের মৃত্যু হয়, একটা অ্যাপোপ্টোসিস, একটা নেক্রোসিস। আমরা এটা সেকেন্ড চ্যাপ্টারেই পড়বো। তো অ্যাপোপ্টোসিস মানে পূর্ব নির্ধারিত মৃত্যু, মানে আমরা যেরকম বলতে পারি, মানে জিনিসটা কেমন, যে হঠাৎ করে যদি কেউ মারা যায় অ্যাক্সিডেন্টে, সুইসাইড করে, সেটাকে আমরা পূর্ব নির্ধারিত মৃত্যু হিসেবে কাউন্ট করি না, যদিও আমাদের ধর্ম মতে মানে
মৃত্যু পূর্ব নির্ধারিত, সেটার কনসেপ্ট আলাদা। বাট যখন আমি জানতেছি যে একটা মানুষ বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছে, তখন আমরা কি বলি যে হ্যাঁ তার মৃত্যুটা আগের থেকে ওইভাবেই নির্ধারণ করা যে সে এত বছর বয়সে গিয়ে মারা যাবে। একইভাবে একটা কোষ যখন জন্মাইছে তখনও লেখা হয়ে গেছে যে সেই কোষটা কখন মারা যাবে। তো ওইটাই নিয়ন্ত্রণ করতে পারে মাইটোকন্ড্রিয়া। রক্তকণিকা এবং হরমোন উৎপাদন খুবই ইম্পর্ট্যান্ট এগেইন, এবং ক্যাটায়ন সঞ্চন করা। এই যে এই ক্যাটায়নগুলো পরিবহন এবং এই ক্যাটায়নগুলো সঞ্চন বলতেছি কেন, সঞ্চয় করা মানে হচ্ছে স্টোর করাও এটার কাজ। ঠিক আছে, সো কাজ অনেকক্ষণ ধরে তোমাকে পড়ায় লাভ নাই, তোমাকে কাজ অনেকক্ষণ ধরে পড়তে হবে। বাট শুরুতেই এই চ্যাপ্টারে যেহেতু এতগুলো অঙ্গাণু, তুমি যদি শুরুতেই সব কাজের অঙ্গাণুগুলো পড়তে যাও তুমি পাগল হয়ে যাবা। এই কারণে আমি বলবো আগে গঠনগুলোর দিকে ফোকাস করতে, আস্তে আস্তে আমরা কাজের দিকে আসব। সো দেখো আমাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া ডান। তুমি যখন মাইটোকন্ড্রিয়া শিখে ফেলেছো, আই প্রমিস তোমার প্লাস্টিড শিখতে জাস্ট একেবারে, আমি বলছি না আজকে ক্লাসটা অনেক ছোট, অনেক কম সময় লাগবে, কারণ তুমি সব জেনে গেছো। ওই রাইবোজোমের কথা, ডিএনএর কথা তো আগেই জেনে গেছো, তারপরে ওই যে 2 লেয়ারের যে ঝিল্লি থাকে সেটার কথাও জেনে গেছো, মানে তুমি ম্যাক্সিমাম টার্ম জেনে গেছো। আর কিছু তোমার 9-10-এ জানা ছিল। তো যাক, আমি যেহেতু আমার ক্লাসে কখনোই বলি না যে 9-10 এটা জানছিলা, জাস্ট রিলেট করাই, মানে এমন না যে আমি বলি যে 9-10-এ জানছিলা দেখে আমি তোমাকে আর পড়াবো না, এটা জাস্ট রিলেট করে যে তুমি 9-10-এ অলরেডি এটা একবার পড়ে আসছো, যেন তোমাদের কাছে মনে হয় যে ও আচ্ছা এটা তো আমি 9-10-এ পড়ছি, আমি এটা পারি, জিনিসটা হচ্ছে এমন। আচ্ছা, সো প্লাস্টিড কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এগেইন বিক্ষিপ্তভাবে ডিম্বাকৃতি, ফিতাকৃতি, আকৃতি পড়া লাগবে না, জাস্ট র্যান্ডমলি লিখছে সব রকম আকৃতির সজীব বর্ণ ধারণকারী বস্তুগুলোকে প্লাস্টিড বলে। স্ট্রোমা এবং গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত। এগুলো কি আমরা জানি, এগুলো প্লাস্টিডের এক একটা স্ট্রাকচার, যেটা আমরা ভৌতিক স্ট্রাকচারের মধ্যেই দেখব। সাইটোপ্লাজমস্থ সবুজ বর্ণের ক্ষুদ্র কণাকে আচ্ছা, সবুজ বর্ণের ক্ষুদ্র কণাকে কিন্তু প্লাস্টিড বলে না, এটা ভুল আসছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্ট বলে, যেহেতু এটা সবুজ বর্ণ বলছি। আচ্ছা ঠিক আছে, তো প্লাস্টিড কি সব জায়গায় আছে? সব জায়গায় প্লাস্টিড আছে না আপু, যারা সবুজ তাদের প্লাস্টিড নাই, যেমন আমি অবশ্যই সবুজ ড্রেস পরে আসছি। এনিওয়ে, আমার এই যে এটা দেখো, ঠিক আছে, আমি কিন্তু সবুজ না, সো আমার প্লাস্টিড নাই। বাট অনেকে সালোক সংশ্লেষণ করে, অনেকে সবুজও, তারপরেও তাদের প্লাস্টিড নাই। এরকমটা কেন হলো আর এরকমটা কখন হলো, এইটা আমাদের একটু ডিটেলস জানতে হবে। আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের ব্যাপারটা বুঝি, আমাদের এই অধ্যায়ের সূচনাটাই হয়েছে আদিকোষ প্রকৃত কোষ দিয়ে। আদিকোষের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, তার মানে আদিকোষের প্লাস্টিড নাই, শেষ, ডান, এটার বাইরে কোনো কথা হবে না। এবার আসি, আপু সালোক সংশ্লেষণ করতে গেলে তো প্লাস্টিড লাগে। আচ্ছা, ঘুমাতে গেলে কি লাগে? বাসা লাগে নাকি আসলে ঘুমাতে গেলে খাট লাগে? ঘুমাতে গেলে তো আসলে খাট লাগে। একইভাবে যখন আমি চিন্তা করতেছি যে আমি সালোক সংশ্লেষণ করব, আসলে আমার প্লাস্টিড দরকার না, আসলে আমার ক্লোরোপ্লাস্ট দরকার না, আমার দরকার ক্লোরোফিল। ইয়েস, ক্লোরোফিলই সেই বর্ণকণিকা, ক্লোরোফিল কিন্তু কোনো অঙ্গাণু না, ক্লোরোফিল হচ্ছে সেই বর্ণকণিকা, রঞ্জক পদার্থ বা পিগমেন্ট, যেটাতে আমরা কি করি বলো, যেই পিগমেন্টটা আমাদের সূর্যের আলোকে নিতে পারে এবং সেটাকে শক্তিতে কনভার্ট করতে পারে। তার মানে সালোক সংশ্লেষণ করতে গেলে আমাদের দরকার হচ্ছে ক্লোরোফিল। আদিকোষ যেগুলা, অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাকে তো প্লাস্টিডই নাই, মানে ছত্রাকে তো ক্লোরোফিলও নাই, ছত্রাকের কথা বাদ দাও। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার তৈরি করে। নীলাভ সবুজ শৈবাল, নামেই তো সবুজ আছে, অবভিয়াসলি ও কি করবে? নীলাভ সবুজ শৈবালের বাংলা নাম কি? সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। সো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, আসলে বাংলা নাম বলে ভুল হবে, এনিওয়ে বাংলা নাম এটাই। সো সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এ তো না ব্যাকটেরিয়া না শৈবাল, সো ওর ক্লোরোফিল কিন্তু আছে, কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। তো ওদের ক্লোরোফিলটা কিভাবে তৈরি হয় সেটার একটা লাইন এখানে লেখা আছে। নীলাভ সবুজ শৈবালের প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে, এই যে এই ছবিটার মতো, নীলাভ সবুজ শৈবালের প্লাজমা মেমব্রেনটা এই যে ভেতরের দিকে এভাবে ঢুকে যাচ্ছে, গিয়ে থাইল্যাকয়েড তৈরি করে এবং থাইল্যাকয়েডটাই আমার ক্লোরোফিল ধারণ করে।
এই থাইলাকয়েড কি, গ্রানা কি, স্ট্রোমা কি, এটা তো আমরা একটু পরে জানবো। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টটা আর্ট করে দেখাই দিব প্লিজ। আচ্ছা প্লিজ দেখাই দিব, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টটা আর্ট করতে জাস্ট 2 সেকেন্ড লাগে, জাস্ট 2 সেকেন্ড লাগে, একদম সহজ। হ্যাঁ, আমি দেখাই দিব, তুমি রিকোয়েস্ট করছো, দেখাই দিব। আচ্ছা, শিম্পার হচ্ছে ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নাম ক্লোরোপ্লাস্ট দেন, পরবর্তীতে অন্যান্য প্লাস্টিডগুলো আবিষ্কৃত হয়। সো আমরা এখন চলে যাচ্ছি প্রকারভেদে। তো তার আগে আমি একটু দেখাই নিচ্ছি প্রকারভেদটা বইতে কেমন আছে এবং বইতে কত জায়গায় বিস্তৃত আছে। মেন সমস্যাটা হয় কি জানো, একটা টপিক বইতে এত জায়গায় বিস্তৃত থাকে, এটা গুছায় পাওয়াটাই চ্যালেঞ্জিং। সমস্যাটা এই জায়গাটাতেই, ঠিক আছে। এই কনসেপ্ট নিয়ে মানে হ্যাঁ অবশ্যই যে একটু এগুলো নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, সে তার কনসেপ্ট একটু ডিপ হবেই, ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে দিন শেষে এইসব কনসেপ্টের খেলার থেকে বায়োলজির বড় খেলা হচ্ছে, মানে তুমি মেডিকেল থেকে শুরু করে যে কোনো কিছু টার্গেট নাও না কেন, যে কোনো কিছু, মানে তুমি যদি এইচএসসিরও ভালো টার্গেট নাও, তোমাকে দিন শেষে আসলে বায়োলজি বইটা মেমোরাইজ করতে হবে। এখন মেমোরাইজ করাটা কেন চ্যালেঞ্জিং আমি তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে একটা ছক দিছে, খুবই ভালো কথা। তারপরে এখানে একটা মানে বর্ণনা আছে, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, প্লাস্টিড। এখানেও শেষ না, বইয়ের শেষের অংশ গিয়ে আবার এই 3টা প্লাস্টিডের পার্থক্য আছে। এতবার যদি একটা জিনিস বলে বইয়ের মধ্যে, কয় জায়গায় একটা স্টুডেন্ট এটা পড়বে। তো এই সমস্যাকে সমাধান করতে চলে এসেছে তন্দ্রাপুর টপার্স ব্লুপ্রিন্ট। এটা ফান না, ব্যাপার হচ্ছে এটা সিরিয়াসলি ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এখানে তুমি সব কিছুই পাবা। হ্যাঁ, খেয়াল করো একটু, এই যে দেখো। তো ব্যাপারটা হচ্ছে এই যে এইটা আমরা খেয়াল করি, এই ছকের মধ্যে সব আছে। বইয়ের যে অংশটা আমি দেখাইছি কোনো অংশটা এখানে বাদ যায় নাই। প্রথমে আমরা একটু বুঝি, আমরা 3 প্রকারের প্লাস্টিড জানি, এখান থেকে আমরা ঠাস ঠাস করে পড়ে ফেলবো। দেখো, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোস মানে হচ্ছে কালারলেস বা বর্ণহীন, তার মানে এরা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। এরা হচ্ছে ক্রোমো, আমরা ক্রোমোজোম পড়ব। ক্রোমা মানে যে রং ধারণ করে বা যে রঙিন। সো এটা সবুজ বাদে যে কোনো রং, এটা কালারলেস আর এটা কালারফুল, শেষ, সহজ কথা। আর ক্লোরোপ্লাস্ট মানে তো সবুজ। আচ্ছা, এরপরে এই প্লাস্টিডগুলো মানে এটা তো প্রকারভেদ গেল, এইটারও আবার প্রকারভেদ হওয়া সম্ভব। তো লিউকোপ্লাস্ট 3 প্রকারের হইতে পারে, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা অ্যালিউরোপ্লাস্ট এবং একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। ঠিক আছে, মনে রাখাই দিচ্ছি সহজ করে। ইলায়ো মিন্স কি, যেটা ইয়েলো কালারের কি হয়, ইয়েলো কালারের তেল হয়। তেল মিন্স চর্বি, চর্বি মিন্স হচ্ছে স্নেহ পদার্থ সংরক্ষণ। ডান। অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে। যদি ওইটা অ্যামাইলোপ্লাস্টটা হচ্ছে এভাবে আমি মনে রাখছিলাম, অ্যামাইলোপ্লাস্ট, মানে হচ্ছে অনেকটা আম্মু টাইপ অফ ভাইব আসতেছিল আমার প্রথমবার শোনার পরে। সো অ্যামাইলোপ্লাস্ট বা আম্মু কি খাইতে বলে, ভাত রুটি খাইতে বলে। সকালে মানে সন্ধ্যায় যখন নাস্তা চাও, ম্যাক্সিমাম বাসার আম্মু কি বলে, ভাত খা বলে না। সো ভাত কি, ভাত হচ্ছে শ্বেতসার, ঠিক আছে, বা শর্করা। তার মানে আমরা মনে রাখবো অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার বা শর্করা। আর আরেকটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, এটা তোমরা বানাইও, আমি বানাইছিলাম না। কারণ এই কারণে বানাইছিলাম না যে হচ্ছে এই যে এইটা আর এইটা তো হয়ে গেছে, তো এইটা তো প্রোটিনই বাদ থাকবে। মানে তোমাদেরকে আমি সবসময় কিন্তু এটা শিখাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এটা সবসময় মনে রাখবা। এই 3টা জিনিস তোমরা ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে মনে রাখবা, সব জায়গায় তোমার এটা কাজে লাগবে। যে লিউকোপ্লাস্ট হচ্ছে 3 টাইপ, টাইপটা কিসের উপর ডিপেন্ড করে, এই যে খাবার সঞ্চয়ের উপর ডিপেন্ড করে কিন্তু টাইপটা হয়েছে। তাহলে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তাহলে যে কার্বোহাইড্রেট ভাত রুটি, ওই যে অ্যামাইলোপ্লাস্ট, যে তেল সে হচ্ছে ইয়ালোপ্লাস্ট, ঠিক আছে, ইলায়ো বলে বলছি, ইলায়োপ্লাস্ট। আচ্ছা, তার মানে এই শ্বেতসারটা আমাদের আলুতে পাবো। হ্যাঁ, আলুতে প্রচুর পরিমাণ কিন্তু শ্বেতসার থাকে। যাদের ডায়াবেটিস তাদের রুটি খাওয়া তারা বাদ দেয়, অথচ মানে রুটি খায় কি দিয়ে, আলু ভাজি দিয়ে রুটি খায়। আলুটা খাওয়া আগে বাদ দেওয়া উচিত। ভাত রুটি তো আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা ভাত রুটি ছাড়া থাকতে পারি না, কিন্তু
আলুটা বাদ দেওয়া উচিত, আলুতে বেশি স্টার্চ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ভুট্টা বীজ। হ্যাঁ, ভুট্টাতে আমাদের হচ্ছে প্রোটিন থাকে, মানে প্রোটিন না আসলে অ্যালিউরোপ্লাস থাকে। আর সূর্যমুখীর বীজ, আমরা জানি সূর্যমুখী থেকে খুব দামি একটা তেল হয় সানফ্লাওয়ার অয়েল। সো সানফ্লাওয়ার অয়েল যেটা, সেটা থেকে এটা নামকৃতি আসছে। আকৃতিটা ইজ নট সো ইম্পর্ট্যান্ট, তোমরা চাইলে পড়তে পারো। এরা খাদ্য সঞ্চয় করে, শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাবার তৈরি করে। শর্করা হচ্ছে সরল ফর্ম, শ্বেতসার হচ্ছে অনেকগুলো মানে গ্লুকোজ মিলে তৈরি, সো এই জটিল ফর্মটাতে কনভার্ট করে জমা রাখে। আচ্ছা, মনে রাখার আরও সহজ সমাধান করে দিছি আমি, এখানে রঙিনই করে দিছি যে রোডোপ্লাস্ট। রোড মানে হচ্ছে, মনে রাখবো রোডোফাইটা আমরা পরে শৈবালও পড়বো। রোড মিন্স রেড থেকে আসছে, দ্যাট মিন্স হচ্ছে এটা লাল কালারের। ফিওপ্লাস্ট, হ্যাঁ আমি এভাবে মনে রাখতাম। বাদামি কালার কি কারো পছন্দ হয় বলো? পছন্দ হয় না। বাদামিটা মানে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে মতো একটা রং, মানে আমি এভাবে মনে রেখেছিলাম। সো ফিওপ্লাস্ট মানে হচ্ছে বাদামি। জ্যান্থোপ্লাস্ট, এটা তোমাদের আগে পড়া উচিত। জ্যান্থোপ্লাস্ট বা জ্যান্থোফিল, এটা কিন্তু 9, 10-এও ছিল, না থাকলে এবার একটু কষ্ট করে পড়ে নিও। জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ। আর ক্যারোটিনোপ্লাস্ট, আমরা জানি ক্যারোট মানে কি, গাজর, তো গাজর হচ্ছে কমলা। তুমি এটা কমলা লিখলেও হবে, এখানে লাল কমলা লিখছে, সমস্যা নেই, কমলা লিখলেও হবে। সো গাজরের মূলে এটা থাকবে। তারপর এখানে সবগুলো একসাথে অবশ্য লিখছে, ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, এগুলোতে এটা থাকে। তো আমরা জানি যারা রঙিন, উদ্ভিদের যে অংশ রঙিন তার কাজ খুবই অবভিয়াস ব্যাপার, যে তারা পরাগায়নে সাহায্য করবে, কীট পতঙ্গকে আকৃষ্ট করবে, পুষ্প এবং পাতাকে রঙিন করবে। মানে টার্মগুলো একটা হচ্ছে রিলেটেড। একটা ফুল রঙিন হচ্ছে, পতঙ্গকে আকৃষ্ট করছে, সে পতঙ্গ এসে পরাগায়ন করছে। পরাগায়নের ফলে ফল ও বীজের বিস্তার হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করছো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এই টার্মগুলো পড়ো, কখনো আমি যেভাবে বললাম এভাবে চিন্তা করে তোমরা জীবনেও পড়ো না। এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টার্মগুলো একটা আর একটার সাথে রিলেটেড। যে একটা ফুল রঙিন হচ্ছে, তারপর সে পতঙ্গকে আকৃষ্ট করছে, সে কারণে পরাগায়ন হচ্ছে। পরাগায়ন হলে ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজের বিস্তার হবে, মানে বীজ হবে, বিস্তার হবে, বীজ বিস্তার হয়েছে মানে তার বংশবৃদ্ধি হয়েছে। এবং লাস্টে হচ্ছে পৃথক খাদ্যমূল্য। পৃথক খাদ্যমূল্য বলতে বোঝাইছে যে গাজর অনেক পুষ্টিকর, ছোটো বাচ্চাদের গাজর খাওয়াই সবসময় দেখবা খিচুড়ির মধ্যে দিয়ে, তো গাজর হচ্ছে অনেক পুষ্টিকর, তো গাজরের একটা পৃথক খাদ্যমূল্য আছে। এরপরে তো ক্লোরোপ্লাস্ট সবুজ। ক্লোরোপ্লাস্টে এমনিতেও এখন অনেক কথা বলবো, সো ওকে এখন আর বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না, নাহলে ওরা আবার মাইন্ড করতে পারে বাকিরা যারা আছে। আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্লোরোপ্লাস্টে। আচ্ছা, তুমি বই পড়ে দেখতে পারো এই ছকের মধ্যে নাই এমন কিছু নাই, ঠিক আছে? তোমার বইয়ের সব কিছু এই ছকের মধ্যে মার্জ হয়ে গেছে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ওই এক ছকে মার্জ হয়ে গেছে। তোমরা যারা এতদিন আমার ক্লাস করছো, আমি নিজে প্রশংসা করছি না, বাট তোমাদের এটা জানা থাকা দরকার। তোমরা এটা জানো যে আমি সবসময় বলি, আমি কিন্তু তোমাদের মতো বয়সে তোমরাও এটা প্র্যাকটিস করবা, যে কোনো বিশাল বড় একটা ব্যাপারকে ছোট্ট একটা ভার্সনে আনা এবং ছোট্ট একটা ভার্সনকে বড় ভার্সনে নিয়ে যাওয়া, এটা প্র্যাকটিস করবা। অনেকে আমাকে অনেক মেসেজ দাও না, আপু আমার এই ঘটনা ঘটছে, দেন কোশ্চিনটা জাস্ট লাইনে এক লাইন। কী কোশ্চিনটা? যে আমার কি ঢাকার কলেজে পড়া ঠিক হবে? অথচ মানে স্টোরি হচ্ছে এত বড়। তো তোমরা একটা জিনিস ভাববা যে ওই জিনিসটা যদি ছোট করে গুছায় লিখতা, তাহলে কিন্তু জিনিসটা বেশি সুবিধাজনক হতো। আবার অনেক সময় জিনিসটা ছোট কিন্তু তোমাকে লিখতে হবে বড়, সেক্ষেত্রে তোমাকে বড় করতে হবে। তো ওই বইয়ের বিশাল বড় ভার্সনটাকে আমি ছোট ভার্সনে এনে দিছি, হ্যাঁ, যেহেতু এইটাতে আমি প্রো জন্ম থেকেই। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি যে সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলবো। এখানে সবুজ বর্ণের বর্ণকণিকা থাকবে, বাট এখানে শুধু ক্লোরোফিল এক টাইপের না, ক্লোরোফিলও আবার ডিফারেন্ট টাইপের হয়। আমরা এখানে বলতেছি ক্লোরোফিল এ বি, তোমাদের জানার জন্য আমি বলে রাখতে চাই ক্লোরোফিল এ বি সি ডি ই আছে, ঠিক আছে? এবং ক্লোরোফিলের সাথে সাহায্যকারী আরও কিছু পিগমেন্ট থাকে, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, একটু আগে আমরা যেগুলো পড়ে আসলাম, অর্থাৎ ক্রোমোপ্লাস্টের যে পিগমেন্টগুলো সেগুলো এখানে থাকে। এরাও সালোকসংশ্লেষণে হেল্প করে। শুধু ক্লোরোফিল দিয়ে সালোকসংশ্লেষণ কমপ্লিট হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলো লাগে। ক্লোরোপ্লাস্টকে আমরা কোষের কি বলবো? রান্নাঘর বলবো, অবভিয়াসলি, যেহেতু এখানে রান্না বান্না হয়, বা পাওয়ার হচ্ছে কিচেন অফ সেল বলে। আচ্ছা, এবং এটা হচ্ছে একটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। কিভাবে শক্তি রূপান্তরের অঙ্গাণু? যেহেতু এরা সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে, সূর্যের শক্তিটাকে নেয় অ্যান্ড সেটাকে গ্লুকোজে ট্রান্সফরমেশন করে।
এরপরে আমরা পড়ব উৎপত্তি। তো নিম্ন শ্রেণীর ক্লোরোপ্লাস্টে হচ্ছে পুরাতন ক্লোরোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে হয়ে যায়। উচ্চ শ্রেণীরা যেহেতু একটু পাস, তো উচ্চ শ্রেণীরা একটু ভেজাল করবে এবং সেই ভেজালটা আমরা এখন পড়ব। খুবই সহজ, এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় ঢাকা ইউনিভার্সিটির রিটেনে এই টাইপের ভেজাইলা কোশ্চেনগুলো দিয়ে দেবে, আর যে কোনো জায়গায় আসলে যে কোনো সময় দিতে পারে, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। সো আমরা পড়ে রাখবো খুবই একটা সহজ চার্টের মাধ্যমে। তোমাদের লেখা দেখার দরকার নাই, আমি লেখা বলতেছি, লেখাগুলো বইতে আছে, লেখাগুলো টপার্স ব্লু প্রিন্টেও পয়েন্ট করে করে লেখা আছে, তোমাদের লেখা দেখতে হবে না, লেখা না দেখতে পাইলে চিল্লা চিল্লি করো না, ছবিগুলো খেয়াল করো, আমার মুখের কথাগুলো খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, খাদ্য মূলা লিখছিলাম, ওটা খাদ্য মূল্য হবে, পৃথক খাদ্য মূল্য আছে। আচ্ছা, প্রথমে একটা 0.5 মাইক্রনের আদি প্লাস্টিডকে আমরা নিছি, যেটা একটা হচ্ছে গোলাকার বস্তু, এটা একটা গোলাকার বস্তু, এটা 0.5 মাইক্রন, মানে একটা পরিমাপ বলতেছে, ইটস নট ম্যান্ডেটরি, তুমি অবশ্যই পরিমাপ এখানে মুখস্থ করতে যাবা না। এটা একটা আদি প্লাস্টিড নিছি, বাংলা কথা। এই আদি প্লাস্টিডে আমাদের দুইটা জিনিস ছিল, একটা বহিস্তর, একটা অন্তঃস্তর, একটা হচ্ছে ঘন স্ট্রোমা। আমরা জেনে থাকবো যে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা স্ট্রোমা বলি, যেরকম মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সকে কিন্তু ম্যাট্রিক্স বা ধাত্র বলে, বাট ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে স্ট্রোমা বলি, ঠিক আছে? ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে স্ট্রোমা বলি। আচ্ছা, এইবার এখানে সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়লে এখানে ক্লোরোফিল তৈরি হয়। এই যে ক্লোরোফিল যখন তৈরি হয় তখন আদি প্লাস্টিড আস্তে আস্তে পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্ট হতে শুরু করে। এরপরে এর ভেতরে ফোপা বা ফোসকা বা মানে ফাপা টাইপের বা ভেসিকল, এক কথায় লেখাই আছে ভেসিকল, মানে তোমরা গত ক্লাসে শিখছো যে ভেসিকল মানে গোল্লা গোল্লা থলে, ওই ভেসিকল টাইপের জিনিস এখানে তৈরি হয়। অর্থাৎ এরকম গোল একটা জিনিস তৈরি হয়, এই গোল জিনিসটা পরে একটা লম্বা জিনিসে কনভার্ট হয়। অর্থাৎ এই গোল জিনিসটা মনে করো আস্তে আস্তে একটু এরকম হচ্ছে, তারপরে এরকম হচ্ছে, এভাবে এই জিনিসটা এমন হচ্ছে, হ্যাঁ, এভাবে কনভার্ট হচ্ছে। এই লম্বা লম্বা জিনিসগুলোই তো ল্যামেলা, আমরা জানি আমাদের থাইলাকয়েড মেমব্রেন বলো, ল্যামেলা বলো, সেইগুলাই এই লম্বা লম্বা জিনিসগুলো পরে তৈরি করে। সো এখান থেকে আমাদের থাইলাকয়েড এবং গ্রানাম তৈরি হয়ে যায় এবং লাস্টে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টটা তৈরি হয়ে যায়। এটা উচ্চ শ্রেণীর পদ্ধতি, যে কিভাবে আদি প্লাস্টিড থেকে একটা নতুন প্লাস্টিড তৈরি হয়েছে। সো আদি প্লাস্টিডে খালি বাহিরের আর ভেতরের লেয়ার ছিল এবং ভেতরে একটা ঘন স্ট্রোমা ছিল। এরপর যখন সূর্যের আলো পড়ে তখন অবভিয়াসলি সূর্যের আলোর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে ক্লোরোফিলের, ক্লোরোফিল তৈরি হয় এবং ক্লোরোফিল যখন তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে গোল্লা তৈরি হচ্ছে, গোল্লাটা লম্বা ল্যামেলা তৈরি হচ্ছে, ল্যামেলাটা গ্রানাম তৈরি হচ্ছে, এভাবে আস্তে আস্তে এখানকার মানে সিচুয়েশনটা দি এন্ড হয় বা ক্লোরোপ্লাস্ট তৈরি হয়ে যায়। এরপরে আসছে ক্লোরোপ্লাস্টের আকার আকৃতি। এখানে একটা আকার বলা আছে, তোমরা কোনো অঙ্গাণুরই আসলে আকার মুখস্থ করতে যাবা না আপাতত, এই স্টেজের না, বই পড়ার অনেক স্তরে গিয়ে এগুলো পড়তে পারো। যদিও এটা আমি মানে একটা কোথায় আসবে না আসবে তার ঠিক নেই, এই জন্য এটা নিয়ে পাগলের মতো পড়ে থাকাকে আমি সাজেস্ট করি না। যেটা মানে সবসময় স্মার্ট হতে হয়, তোমাকে সবসময় জানতে হবে তোমাকে কি বাদ দিতে হবে, কি পড়তে হবে, এটা তো বইতে বলেই দিছে যে বইতে যা আছে সব পড়তে হবে, বাট স্মার্টরা মানে জেনে রাখে যে তাকে কি বাদ দিতে হয়। আচ্ছা, স্পাইরোগাইরা হচ্ছে মানে স্পাইরোগাইরা অনেক বড়, মানে স্পাইরোগাইরা ক্লোরোপ্লাস্টের সাইজটা অনেক বড় সেটা বলছে। সো এইগুলো তোমরা পারবা। আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই দিই, তোমাদের অনেক ভালো লাগবে এটা দেখলে আশা করি, সেটা তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে সুন্দর একটা জিনিস আছে, দেখো এইটা ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ইভেন বোর্ড পরীক্ষাতেও মানে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা যে এই যে সামনে যে পরীক্ষাগুলো হবে এইচএসসি, তোমরা খেয়াল করো এখান থেকে কোশ্চিন আসে ম্যাক্সিমাম সময়। তো পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্টের উদাহরণ আমরা আগেই বলে নিচ্ছি যে শৈবালে যেহেতু ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সবচেয়ে বেশি, সো পেয়ালা আকৃতি, পেয়ালা মানে হচ্ছে কাপ পিরিসের মতো, পেয়ালা মানে বাটি আকৃতির ক্লোরোপ্লাস্ট হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। দেখো আমি কিন্তু এখন চাইলে ক্লামাইডোমোনাস আমি নিজে মাইক্রোস্কোপের নিচে, আমার যে ছবি তোলা, আমার গুগল থেকে ছবি নেওয়ার দরকার নাই, আমি নিজে মাইক্রোস্কোপের নিচে যে ক্লামাইডোমোনাস দেখছি আমি সেইটার ছবি তোমাদেরকে দেখাইতে পারি, সেইটার ক্লোরোপ্লাস্টের শেপ আমি তোমাদেরকে দেখাইতে পারি। বাট ওইটার থেকে, ওই শেপ দেখার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে যা মুখস্থ করা যে পেয়ালা আকৃতি হচ্ছে ক্লামাইডোমোনাস। তো তুমি কিভাবে এটা করবা সেটার একটা মেমোরি দেওয়া আছে। ক্ল্যাম পেয়ালায় চা খাই, ক্ল্যাম যেহেতু অনেক পশ কিট, নামের মধ্যে একটা পশনেস আছে, ও পেয়ালায় চা খায়।
একইভাবে সর্পিলাকার স্পাইরোগাইরা, এটা মনে রাখা লাগে না, কারণ স্পাইরোগাইরা যেটা হচ্ছে স্পাইরাল, তার মানে এটা সর্পিলাকার হবে, কারণ সর্পিলাকার মানে হচ্ছে স্পাইরাল শেপ। জালিকাকার ওডোগোনিয়াম, এখানে দেখো ওডো জাল বুনে, ঠিক আছে, ওডো জাল বুনে। তারপরে তারকাকার জাইগেনেমা, ঠিক আছে, তারকাকার জাইগেনেমা, জাইগো তারা হয়ে জ্বলে। তো তুমি এই মেমোরি হ্যাক দিয়ে এটা মেমোরাইজ করতে পারো। তারপরে ইউলোথ্রিক্স সম্পর্কে তুমি পরে অনেক পড়বা, শৈবালের অধ্যায়ে ইউলোথ্রিক্স আছে, সো এমনিতেও তোমার জানা হয়ে যাবে যে এটা ফিতা বা ব্যান্ড আকৃতির, না বললেও। আর গোলাকার হচ্ছে পিথোফোরা, পিথো গোল বল, ঠিক আছে, পিথো গোল বল, এরকম টাইপ অফ, যেটা দিয়ে মনে থাকে মনে রাখাই নিও। আচ্ছা, এইবার আমাদের কিন্তু ক্লাসের মানে ম্যাক্সিমাম পড়াই শেষ, আমরা একদম শেষের দিকে চলে আসছি, কারণ এটা পড়তে আমাদের একদমই কম সময় লাগবে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, বর্ণনাগুলোতে ইংলিশ টার্ম আছে, এটা কিন্তু হুদাহুদি দেওয়া ইংলিশ টার্ম না, এটা পরীক্ষায় লিখতে হবে সেজন্য দেওয়া, ঠিক আছে, বাংলা ভার্সন হলেও লিখতে হবে সেজন্য দেওয়া, এটা মাথায় রেখো। সো আজকে যেই মাইটোকন্ড্রিয়ার হোমওয়ার্কটা থাকবে, ক্লোরোপ্লাস্টের চিত্র অনেক সহজ, সেজন্য মানে কম্পারেটিভলি মাইটোকন্ড্রিয়া থেকে সহজ, এই জন্য চিত্র আজকে হোমওয়ার্কটা মাইটোকন্ড্রিয়ার উপরে থাকবে, আমি কোশ্চিন দেখাই দিব লাস্টে। সো একটি দ্বিস্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে এই যে 2 লেয়ারের সেমি পারমিয়েবল মেমব্রেন, সবাই সেমি পারমিয়েবল, কোষ ঝিল্লি সেমি পারমিয়েবল, ইচ অ্যান্ড এভরি অঙ্গাণুর যে ঝিল্লি আছে সবাই সেমি পারমিয়েবল, অঙ্গাণুদেরকে আবদ্ধ করে রাখে যে ঝিল্লি সেটাও সেমি পারমিয়েবল, প্রতিটা অঙ্গাণুর যে ঝিল্লি সেটাও সেমি পারমিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে পৃথক খাদ্যমূল্য মানে হচ্ছে এই যে গাজর যে খাও, গাজরের আলাদা একটা পুষ্টিগুণ আছে না, সো গাজরে তো কি থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে না, সেটাই বলতে চাইছে। আচ্ছা, সো এই যে আমাদের দ্বিস্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ মেমব্রেন দ্বারা আবৃত ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে ফসফোলিপিডের পরিবর্তে খেয়াল করতে হবে এক্সেপশনাল যেটা, সেটাই এখানে বলে দেওয়া, ফসফোলিপিড থাকে না এই লেয়ারটাতে, এই লিপিড এটাতে থাকে গ্লাইকোসিল আছে বইতে, এটা গ্লাইকোসাইল উচ্চারণ, বাট বই যা আছে তারপরও গ্লাইকোসিল গ্লিসারাইড, ঠিক আছে, এটা গ্লাইকোসাইল গ্লিসারাইড, আমরা এভাবেই উচ্চারণ করে আসি ইংলিশে, যেহেতু আমরা পড়াশোনা করছি, তো গ্লাইকোসাইল গ্লিসারাইড, তো তোমরা এটাই পড়ো গ্লাইকোসিল গ্লিসারাইড, ঠিক আছে, ডান। তো এটা একটা ব্যতিক্রমী গঠন, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে ফসফোলিপিড এর পরিবর্তে ওইটা থাকবে। এইভাবেই লাইনটা লিখতে হবে না, বর্ণনার লাইন একদম তোমার মনের মতো ছবি দেখে তুমি লিখবা। সো আমরা জানি আবরণী ঝিল্লিতে 2টা স্তর থাকে, একটা বহিস্তর একটা অন্তঃস্তর, সেটুকু লিখলেও হবে, ফাইন। এরপর আসছি প্রকোষ্ঠ বা চেম্বার, আগের মতোই ব্যাপার হচ্ছে ক্লোরোপ্লাস্ট হচ্ছে 3 মেমব্রেন দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ, মানে হচ্ছে এখানে 3টা মেমব্রেন আছে, কয়টা মেমব্রেন আছে, 3টা মেমব্রেন আছে এবং 3টা প্রকোষ্ঠ আছে। প্রথমে আমরা দেখি সর্ববাহিরের মেমব্রেন, সর্ববাহিরের মেমব্রেন, এই যে আমরা দেখতে পাচ্ছি সর্ববাহিরের মেমব্রেন, প্রথম মেমব্রেনের নিচে অবস্থিত ইনার মেমব্রেন যা দ্বারা স্টোমা পরিবেষ্টিত, এর পরের লেয়ারে অবস্থিত সেকেন্ড মেমব্রেন, ঠিক আছে, এবং এরপরে হচ্ছে এই যে এইগুলা হচ্ছে আরেকটা মেমব্রেন, তোমরা খেয়াল করো এটা কিন্তু এক একটা মেমব্রেন, এই যে এটা একটা মেমব্রেন। তাহলে আপু 3টা প্রকোষ্ঠ হইলো কিভাবে, সেটাও আমাকে একটু বুঝাই দেন, দিচ্ছি। এটা একটা প্রকোষ্ঠ মানে একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, 3টা ঘর, 3 মেমব্রেন দিয়ে অবস্থিত 3টা প্রকোষ্ঠ, ঠিক আছে, ওকে, ডান। এরপরে আমরা জানি যে এটার ম্যাট্রিক্সকে আমরা স্টোমা বলতেছি, এটার বৈশিষ্ট্য সেম সাইটোপ্লাজমের মতো, সাইটোপ্লাজম পড়ানোর সময় তোমাদেরকে আমি কলয়েড ধর্মী বুঝাইছি যে এটা হচ্ছে পানির সাথে নিচে তলানি পড়ে যাবে না, এরকম একটা পদার্থ, মানে কলয়েড ধর্মীর কিছু স্পেসিফিক্যালি বৈশিষ্ট্য থাকে, মানে যে কোনো পদার্থের বৈশিষ্ট্য থাকে, কলয়েড ধর্মী পদার্থেরও স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, সেরকমের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানকার স্টোমাগুলো একদম জেলির মতো, একটার সাথে মানে পদার্থগুলো মিশে আছে, মানে পানির মধ্যে এটা যে তলানি পড়ে যাবে না, এটা সুন্দর মতো মিশামিশি করে থাকবে, যেরকম দুধের সাথে পানি একদম মিশে থাকে, আলাদা থাকে না, দুধ আর পানি, দুধ কখনোই পানির নিচে তলানি পড়ে যায় না, দুধ হচ্ছে একটা কলয়েডাল ধর্মী পদার্থ, কলয়েড ধর্মী বলে যদিও, যাই হোক একই কথা, মানে আপাতত আমরা এইভাবেই বুঝি যে কলয়েড ধর্মী পদার্থ, ঠিক আছে, সেটা সাইটোপ্লাজম হতে পারে, প্রোটোপ্লাজম হতে পারে, তারপর আমাদের স্ট্রোমা হতে পারে, ম্যাট্রিক্স হতে পারে, এটা সবাই সেম।
শর্করা তৈরির এনজাইমটা এখানে থাকবে, তাই সালোক সংশ্লেষণের কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া স্ট্রোমাতে ঘটে। সালোক সংশ্লেষণের যে কার্বন বিজারণ ফেজ ছিল, মানে একটা ফেজ ছিল কি আলোক নির্ভর আর একটা ছিল আলোক নিরপেক্ষ। এই আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু আমাদের গ্লুকোজ তৈরি হয়, যেটাকে আমরা কার্বন বিজারণ পর্যায়েও বলি। আপাতত এই দিকে এত মাথা না দিলেও হবে, কারণ এটার জন্য মাথা নেওয়ার জন্য আরেকটা চ্যাপ্টার আছে, সালোক সংশ্লেষণের একটা চ্যাপ্টার, ওটাতে আমরা মাথা দিব। আপাতত আমরা জানবো যে স্ট্রোমাতেই আমাদের যে এনজাইমটা থাকে ওইটা দিয়ে আমাদের শর্করা তৈরি হয়। এবং আমরা জানি যে আলোক মানে নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে, যেটা ওখানে C3 C4 তারপরে হচ্ছে ক্যাম এগুলো হয়। সো C3 বা C4 হচ্ছে কিন্তু স্ট্রোমাতে ঘটে। এটা আমরা পরে এমনিতেও বারবার পড়বো, জেনে যাব। তো C3 C4 হচ্ছে স্ট্রোমাতে ঘটে। থাইল্যাকয়েড, এখান থেকে আমরা একটু বুঝতে শুরু করি। আমরা অলরেডি যদিও জানি যে এইটা হচ্ছে আমাদের এক একটা থাইল্যাকয়েড, এই যে এটা একটা থাইল্যাকয়েড, এটা আরেকটা থাইল্যাকয়েড, এটা আরেকটা থাইল্যাকয়েড, এটা আরেকটা থাইল্যাকয়েড, এবং এইগুলা একসাথে মিলিতভাবে আমাদের তৈরি করবে হচ্ছে গ্রানাম। এটা একবচন গ্রানাম, বহুবচন হচ্ছে গ্রানা। সো এটার প্রস্থটা বলছে, এগুলো মুখস্থ করতে হবে না আপাতত। এবং এখানে আমাদের ক্লোরোফিলটা থাকে, থাইল্যাকয়েডেই মূলত ক্লোরোফিল থাকে। এই কারণে আমরা দেখলাম যে নীলাভ সবুজ শৈবালের যে বাইরের লেয়ারটা ছিল সেই লেয়ারটা ভিতরের দিকে ঢুকে গেছে, ঢুকে থাইল্যাকয়েডই স্পেসিফিক্যালি তৈরি করছে। প্লাস্টিডের অন্য কোনো গঠন বা ক্লোরোপ্লাস্টের অন্য কোনো গঠন তৈরি করেনি, যেটা করছে সেটা হচ্ছে থাইল্যাকয়েড। সো থাইল্যাকয়েড এই কারণেই তৈরি করছে, কারণ হচ্ছে থাইল্যাকয়েডেই ক্লোরোফিলটা আমি পাবো। আচ্ছা, তারপরে আচ্ছা এইসব বস্তু অনেক সময় একদম জটিল মাইক্রোস্কোপ যেটা, সেটাতে দানার মতো দেখায়। তো আগে এই থাইল্যাকয়েডদেরকে আমরা কোয়ান্টোসোম বলতাম, এখন বলি না, এখন এটাকে আমরা থাইল্যাকয়েডই বলি। তো এইভাবে থাইল্যাকয়েডের একটা স্তূপকে আমরা গ্রানাম বলবো, যেটা বহু বচনে হচ্ছে গ্রানা। গ্রানামে থাইল্যাকয়েডের সংখ্যা 10টাও হতে পারে, 100টাও হতে পারে, 50, 60, 20, 52, 53, 99 সব রকম হতে পারে। ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যা কত খেয়াল করো, গ্রানামে থাইল্যাকয়েডের সংখ্যা কত, ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যা কত দেওয়া আছে। ঠিক আছে, খুবই সুন্দর করে এটা হচ্ছে দেওয়া আছে, ডান। এরপরে স্ট্রোমা ল্যামেলি বা ল্যামেলাম, মানে তো বহু বছর এটা বুঝতেছই, একটা গ্রানার সাথে আর একটা গ্রানামের সাথে আর একটা গ্রানাম যে জিনিসটা দিয়ে লেগে আছে সেটাকে আমরা কি বলতেছি বলো তো, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম, বহু বচনটা ল্যামেলি। এরপরে ফটোসিনথেটিক ইউনিট, এই যে আগের মতোই এই জিনিসটা, এখানে অসংখ্য এইরকম এই যে এগুলো হচ্ছে আমাদের এটিপি সিনথেসিস দেখতে পাবো। তোমাদের কি মনে পড়ে মাইটোকন্ড্রিয়াতে কি দেখছিলা? মাইটোকন্ড্রিয়াতে এটিপি সিনথেসিস দেখছো, আর হচ্ছে ইটিসি দেখছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের দরকার আছে? না, কারণ এখানে তো মানে সালোক সংশ্লেষণ হয়। তো সালোক সংশ্লেষণে যেটা দরকার, ফটোসিনথেসিসে যেটা দরকার, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। সো এই যে এটিপি সিনথেসিসের পাশাপাশি এখানে এইভাবে একটা ইউনিট করে এক একটা অংশ থাকে, এই অংশগুলোতে আমাদের ফটোসিনথেটিক ইউনিট বলে, যেটাতে আমাদের ফটোসিনথেসিস হয়। যেরকম ওইখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা শ্বসন হয়, একইভাবে এখানে ফটোসিনথেটিক ইউনিটে ফটোসিনথেসিস হয়। আমি যেই কথা বললাম এই কথাগুলো এখানে একটু এক্সটেন্ডেড ভার্সনে লেখা, এই এনজাইম আছে, তোমাদের অবশ্যই এগুলো কিচ্ছু মুখস্থ করতে হবে না, বর্ণনা আমি বারবার বলছি নিজের মতো করে লিখবে। ফাইন। লাস্ট ডিএনএ এবং রাইবোজোম। ডিএনএ এবং রাইবোজোম নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ ডিএনএ এবং রাইবোজোম নিয়ে আমি অলরেডি সব কথা বলে দিয়েছি। ঠিক আছে, সব কথা ডিএনএ এবং রাইবোজোম নিয়ে আমার বলা ডান। এই সেম যেটা আমি মাইটোকন্ড্রিয়া বলছি হুবহু সব কিছু এখানে সেম, কোনো পার্থক্য নাই। আচ্ছা, রাসায়নিক গঠন জাস্ট পার্সেন্টগুলো দেওয়া, কয় পার্সেন্ট, প্রথমে অবশ্যই পার্সেন্ট মুখস্থ করতে যাবা না, তুমি জাস্ট জানবা যে হ্যাঁ এখানে এটা থাকে, এটা হয়। ক্লোরোফিল এখানে হচ্ছে এইটা পড়বা, ক্লোরোফিল এ 75% থাকে, ক্লোরোফিল বি হচ্ছে 25% থাকে, আর সাথে সাথে এই জিনিসগুলো থাকে। আচ্ছা, কাজটা আমি টপার্স ব্লুপ্রিন্ট থেকে দেখাই দিব। আমি একদম সহজে কুইক বলছি না, আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ভেবে এঁকে ফেলবো। সেটা হচ্ছে একজন রিকোয়েস্ট করছিলা, আমি সেজন্য পচা করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এঁকে দিচ্ছি। ঠিক আছে, এটা এত কারুকার্য করার কিছু নাই, জাস্ট তোমরা যখন গোলটা দিবা চেষ্টা করো গোলটা একটু সুন্দর করে দেখাতে। হ্যাঁ, লাগলে আগে প্রয়োজনে গ্রানামগুলো এঁকে নিও।
ঠিক আছে? গ্রানামগুলো এঁকে নিও। তোমরা তো অলরেডি সংখ্যাও জেনে গেছো যে একটা গ্রানামে 10টা থেকে 100টা থাকতে পারে। অবশ্যই 10টা আঁকতে গেলে তোমার খাতার জায়গা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি অবশ্যই 10টা আঁকবা না, তুমি তোমার মতো করে যে কয়টা আঁকতে পারো সেটা এঁকে ফেলবা। ওকে, দেন এটার সাথে এটা, দেন এটার সাথে এটা, র্যান্ডমলি বাবা, র্যান্ডমলি। হ্যাঁ, এগুলো কারোর সাথে কোনো স্বাদ নাই, যেটার সাথে যেটা দিতে মন চাই সেটার সাথে সেটা দিয়ে দিও। ডান। এবার একটা বৃত্তাকার ডিএনএ দিয়ে দিবা, গুটা 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 অনেকগুলো রাইবোজোম দিয়ে দিবা, দানা দানা, অনেক রাইবোজোম আছে এখানে। হ্যাঁ, শেষ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমি একটু কাজটা দেখাই দিই। কাজটা হচ্ছে একদম সহজ, ইভেন বইতেও মানে সালো সংশ্লেষণে খুব একটা বেশি কাজ টাজ হাবিজাবি মেলা কিছু দেওয়া নাই। তোমরা বর্ণনা অবশ্যই নিজের মতো করে লিখবা। টপার্স ব্লুপ্রিন্টের সব মানে ভৌত গঠনের পুরো বর্ণনা কিন্তু আমি আগেই বলতেছি কখনোই তোমরা লিখতে পারবা না, ঠিক আছে? গ মার্কের কোশ্চিন আসবে, তো চিত্রটা আঁকবা, পয়েন্টারগুলো ঠিক রাখবা, আর বর্ণনাটা নিজের মতো করে লিখবা। তোমরা জানো শর্করা জাতীয় খাবার তৈরি করে, এটা সৌরশক্তিকে রূপান্তর করে। সৌরশক্তিকে আমাদের হচ্ছে জৈবিক শক্তি বলো, রাসায়নিক শক্তি বলো, হোয়াট এভার শক্তি বলো, সেটাতে কনভার্ট করে। কার্বন ডাইঅক্সাইড স্থায়ীকরণ, হ্যাঁ, এই টার্মটা আমরা ফটোসিনথেসিসের সময় শিখবো। এখানে RUBP আছে, RUBP, এটা একটা রাসায়নিক পদার্থ। এর ফুল নাম হচ্ছে রাইবোলোজ 1,5,20 ফসফেট। হ্যাঁ, এটা একটা রাসায়নিক পদার্থ। সো কার্বন ডাইঅক্সাইডকে এইটার সাথে যুক্ত করে এবং পরবর্তীতে সেখান থেকে হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি করে। সো গ্লুকোজ তৈরি করার এটা একটা প্রক্রিয়া। আচ্ছা, তো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ক্লোরোপ্লাস্টের হচ্ছে প্রয়োজনীয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ওরা নিজেরাই তৈরি করছে। ফটোফসফোরাইলেশন আমরা এটা অনেকেই জানি। ADP, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে এক অণু ফসফেট যোগ হলে ATP মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যোগ হয়। মানে এখানে 2টা ফসফেট ছিল, আরেকটা ফসফেট মিলে 3টা ফসফেট যোগ হয়েছে। এই প্রক্রিয়াটা হচ্ছে ফসফোরাইলেশন। এটা যদি আলোর উপস্থিতিতে হয় তাহলে সেটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলি। ফোটো মানে হচ্ছে আলো। সেম ফটো রেসপিরেশন বা শালক শোষণ ঘটে, এই টার্মটা তোমাদের সামনে নতুন। এই টার্মটা হচ্ছে অ্যানাদার কাইন্ড অফ শ্বসন যেটা আলোর উপস্থিতিতে ঘটে। এটার ডিটেলস মানে আপাতত তোমার এই একদম ইনিশিয়ালি ফার্স্ট অধ্যায়ের প্রথমেই গিয়ে ফটো রেসপিরেশন নিয়ে এত বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। কারোর আগ্রহ জায়গা থাকলে একটু গুগলে সার্চ দিতে পারো, আমি তো একদম সংক্ষিপ্ত ভার্সনটা বলে দিলাম। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, সাইটোপ্লাজমিক বংশগতিতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়ই সবসময় বংশগতিতে সাহায্য করবে। কেন? কারণ ওদের ডিএনএ আছে। ডান। স্বকীয় বৈশিষ্ট্য, ওদের নিজস্ব ডিএনএ আছে, তার মানে নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। শেষ। ওকে, সো এটা ডান। আমাদের কাজ আমরা পড়ে ফেলেছি। আমাদের আজকের ক্লাসের যতগুলো পড়া ছিল সব ডান। গ ঘ জন্য তোমরা সুন্দর করে টপার্স ব্লুপ্রিন্ট হচ্ছে পড়ে ফেলবা। টপার্স ব্লুপ্রিন্টে সব কিছু দেওয়া থাকে তোমাদের। আর জীবনেও অ্যাটলিস্ট বায়োলজি গাইড, বায়োলজি অ্যাডমিশন বই, মানে বিশেষ করে গাইড এবং অ্যাডমিশন বই HSC লেভেল পর্যন্ত তোমাদের কেনার কোনো প্রয়োজন নাই। অ্যাডমিশনের সময় গিয়ে আমি বলে দিব তোমাকে কি করতে হবে, ঠিক আছে? ততদিনে তোমাদের অল্টারনেট সলিউশনের ব্যবস্থা আমি করে রাখছি। সো মেইন কথা তোমাদের লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট এই কোর্সটা কিনবা, আপুর ক্লাস করবা, আপু যেভাবে পড়া দিচ্ছে সেটা রেগুলারলি করবা। ডান। আজকের কোশ্চেন হচ্ছে ক্লোরোপ্লাস্টের। আচ্ছা, আমি সহজটাই দিয়ে ফেলছি, আমি দিতে চাইছিলাম, আমি মাইটোকন্ড্রিয়া দিতে চাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়া যেহেতু এটা হয়ে গেছে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা, তো তোমরা ক্লোরোপ্লাস্টই আঁকো। কঠিনটা নিজেরা প্র্যাকটিস করে নিও। মাইটোকন্ড্রিয়াটাই দিতে চাইছিলাম, আমি জানি এখানে মেবি লিখে ফেলছি বা কী হয়ে গেছে, আই ডোন্ট নো কী হয়েছে। আচ্ছা, সো ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করবা, এটার মার্ক 3, সময় 8 মিনিট। অবশ্যই রুলসগুলো ফলো করে সাবমিশন করবা। বোর্ড এবং অ্যাডমিশন কোশ্চিনটা পড়ে ফেলবা, কোনো সমস্যা থাকলে প্রাইভেট গ্রুপে আমাকে জানাবা। আমাদের নেক্সট ক্লাস রবিবার 12ই জুলাই রাত 10টা। নেক্সট উইকের রুটিন শনিবার রাত্রেবেলায় আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এটা প্রতি কোর্সের সিস্টেমে, এটা প্রতি শনিবার সামনের সপ্তাহে কি কি ক্লাস হবে, কবে পরীক্ষা হবে, তুমি প্রতি শনিবার মানে তুমি রবিবার সকালে উঠে দেখবা যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের 1 থেকে 4 নম্বর পর্বের উপরে 11ই জুলাই শনিবার
সকাল 10টা থেকে 12টা পর্যন্ত টাইম সেট করা থাকবে। এর মধ্যে যে কোনো সময় তুমি ওয়েবসাইটে ঢুকে এক্সাম দিতে পারবা 1 থেকে 4 নম্বর পর্বের পর্যন্ত, মানে আজকে পর্যন্ত যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা রিভিশন দেওয়ার জন্য তুমি কালকে সারাদিন পাচ্ছ, তুমি শনিবারও সারাদিন পাচ্ছ, কারণ তুমি শনিবারে চাইলে সন্ধ্যার পরে রাতেও তুমি এক্সাম দিতে পারবা, রাত 10টার সময় এক্সাম দিতে পারবা, কারণ যেহেতু 25 মার্কের এমসিকিউ। তুমি অবশ্যই 12টার সময় এক্সাম দিতে যাইও না, 12টাই তো লাস্ট ডেট টাইম সাবমিশন, তাই না? মিনিমাম তুমি 11টা, 11:30, মানে 11:30 তো একদম লাস্ট মোমেন্ট হয়ে যায় তাও। সো তুমি 10টার দিকে তুমি নিজে একটা টাইম বানাই নিবা। এই জন্য আমি টাইমটা ইচ্ছা করে দেই নাই, তোমরা নিজেরা টাইমটা বানাবা। এবং শনিবারে দিয়েছি একদম অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ পরবর্তীতে তোমরা কি করবা, কলেজ করবা না? তো কলেজটা আমাদের হচ্ছে শনিবারে বন্ধ থাকবে। আমি যতদূর জানি, আমার কলেজ অবশ্য শনিবারে বন্ধই ছিল। সো আমি যতদূর জানি শিক্ষা প্রতিষ্ঠান শুক্র শনিবার বন্ধ, তো কলেজ শুক্র শনিবার বন্ধ থাকার কথা। তো শনিবার ওই হিসাবে দিছি, যদিও দিনের বেলায় তোমার যাই থাকুক তুমি রাত্রেবেলায় কিন্তু ওইটা করতে পারবা। আর এটাতে 25 মার্কের 25টা এমসিকিউ থাকবে। সাপ্তাহিক পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, চ্যাপ্টার ফাইনাল পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? সো আমি বলবো যারা কোর্সে ভর্তি হও নাই, শুধু ক্লাস করছিল এতদিন ধরে, তারা কোর্সে ভর্তি হয়ে যেও, কারণ শনিবারে কিন্তু এক্সাম আছে, এক্সামগুলো মিস দিও না, ঠিক আছে? সো আর টপার্স ব্লুপ্রিন্ট সবাই ভালো করে পড়বা, কারণ হচ্ছে এখানকার ম্যাক্সিমাম কোশ্চিন হচ্ছে টপার্স ব্লুপ্রিন্ট থেকেই নেওয়া হবে, যেন তোমাদের কোশ্চিন ব্যাংকটা পারফেক্টলি সলভ হয়ে যায়। অ্যাডমিশনের সময় গিয়ে যেন কেউ তোমাকে বলতে না পারে সবার আগে কোশ্চিন ব্যাংক সলভ করো, তুমি তখনই বলবা কোশ্চিন ব্যাংক তো আমি তন্দ্রাপুর কাছে পড়ছিলাম, তখন আমার সলভ হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা যেন হয় সে কারণে এই ব্যবস্থাটা করা হচ্ছে। একটা আনকমন জিনিস অনেকগুলো পড়ার থেকে কমন জিনিস বারবার পড়ে কমন ফেলানোটা বেশি স্মার্ট, মানে বুদ্ধিমত্তা, মানে স্মার্ট ওয়ে, ঠিক আছে? ঠিক আছে। সো সবাই অনেক, আর এক্সাম পদ্ধতিটা আমি কালকে রাত্রেবেলা তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিব, তোমরা অস্থির হবা না। তোমরা প্রিপারেশন নাও, আমি এক্সাম পদ্ধতি শুক্রবার রাত্রেবেলা শেয়ার করে দিব তোমাদের সাথে, যদিও এটা ওয়েবসাইটে ঢুকে তোমরা এমনিই দিতে পারবা, তারপরেও হ্যাঁ। আচ্ছা, সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে রবিবার 12ই জুলাই ঠিক রাত 10টায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।